আমরা কি বলছিলাম যে আমরা 2 ঘর বা 3 ঘর পর্যন্ত নিব, বাট কিন্তু রাউন্ডিং করে নিব আর কি। হ্যাঁ, আর হচ্ছে লাবণ্য যেটা বলতেছে যে আমরা আসলে কি করব, হ্যাঁ আমরা ফ্লোটিং করব, মানে ফ্লোট ভ্যালু নিব নাকি হচ্ছে ফ্লোর ভ্যালু নিব নাকি হচ্ছে সিলিং ভ্যালু নিব, তাই না? হ্যাঁ, ফ্লোর এবং সিলিং এর তো কনসেপ্ট আমাদের কাছে আছে, তুমি যে কোনো ভাবে নিতে পারো। কারণ ফ্লোর ভ্যালু আমরা কখন নেই, যখন 3.5 বা তার উপরে থাকে তখন আমরা 4 করে নেই, 3.5 বা তার নিচে থাকলে আমরা 3 করে নেই। এটা যদি একসাথে করো ওকে, খুবই ফাইন, অথবা কেউ করো কেউ না করো, তাহলে প্রবলেম হবে না। তখন দেখবা যে তোমার হচ্ছে যখন আমরা ফ্লট ভ্যালু বের করব, না ফ্লট ভ্যালু যেটা আমরা বলতেছিলাম যে ফ্লট ভ্যালু বা কি ফ্ল্যাগ ভ্যালু, তখন 0.something এরকম আছে, ওটা তো জিরো, তখন তো তুমি জিরো ধরে নিবা। বিষয়গুলো হচ্ছে এরকম, প্রবলেম হয় না। আমি যদি আমাকে একটা করে দেখাইতে পারো যে স্যার এই যে দেখেন এই ক্যালকুলেশনটাতে, আমাকে স্ক্রিন শেয়ার করো, আমি এটা দেখতে চাইতে যে স্যার এই ভ্যালুটাতে আমার যে এই প্রবলেমটা হইতেছে আমি সলভ করে দিতেছি, ঠিক আছে? হ্যাঁ, এখন প্রথম প্রসেস ঠিক থাকলে একটু কম বেশি মার্ক কাটি নাই, তুমি আমার সাথে শেয়ার করতে পারো যে কোনো, যে আমরা স্যার এই ম্যাথটা করছি, দেখেন এই ম্যাথটা আমাদের এরকম দিকে আগাইছে, তাহলে আমরা এটা কোন দিকে আগাবো, এটা আমার একটা উদাহরণ সহ, কারণ যেমন অনেকে গ্রুপে দিছো, হ্যাঁ তো এইখানে আমার কাছে একটু শেয়ার করো, আমি এটা একটা সলিউশন দাঁড়া করাইছি। তারপরে আমাদের একটা চ্যাপ্টার বাকি আছে, ওগুলো আমরা করবো। হ্যাঁ স্যার, আমি গ্রুপে হচ্ছে একটা ছবি দিচ্ছি, এখানে একটু প্রবলেম ছিল। এইখানে শেয়ার করো, তুমি এখানে স্ক্রিন শেয়ার করো, আমরা সবাই একসাথে দেখি। আবার আমার গ্রুপে ঢুকতে হইতাছে না বারবার, ধরো। আচ্ছা স্যার, দিচ্ছি। যার যেটা প্রবলেম আছে সেটা রেডি করে রাখো, এখানে স্ক্রিন শেয়ার করবা, আমরা দেখি কি প্রবলেম। স্যার আমি কি দেখাবো তাহলে আমার প্রবলেম দুটো জিনিস? হ্যাঁ করো, তুমি প্রথমে করো, তারপর লাবণ্য রেডি করে রাখো। স্যার এটা একটা আমাদের ফাইনালের কোশ্চেন, ফল 25 এর কোশ্চেন। হ্যাঁ স্যার এখানে আমাদের বের করতে বলছে পিবিপি প্রথম ক্ষেত্রে, আর পরে একটা এনপিভি বের করতে বলছে। স্যার আমি এখানে যে আমার সলিউশনটা করা আছে এটা কি ঠিক আছে নাকি স্যার, এটা একটু আপনি যদি একটু এনশিওর করতেন। তাহলে আমার কি এটার তো এই ক্যালকুলেশন দেখতে হবে, কি কি করছো আমাকে ব্যাখ্যা করো। প্রথমে টোটাল ইনভেস্টমেন্ট, এখানে আসলে কি হয়? এখানে হচ্ছে, এখানে যেহেতু দেওয়া আছে আমাদের ইনিশিয়াল ডেভেলপমেন্ট কস্ট 15 লাখ টাকা আর সার্ভার ইনফ্রাস্ট্রাকচার 3 লাখ টাকা, যেটা হচ্ছে ওয়ান টাইম, তো এইটা হচ্ছে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ধরছি। আর এখানে যে ইয়ারলি মেইনটেনেন্স দেওয়া আছে 1 লাখ টাকা, এটা বলছে রিকারিং ফর 5 ইয়ার্স। তো এটা 5 বছর চলবে আর কি। হ্যাঁ, এটা আমরা না এটার মধ্যে ধরি নাই, মানে কস্ট আলাদা করছো। হ্যাঁ আলাদা করছি। তো প্রথমে এই দুইটা যোগ করে আমাদের 18 লাখ টাকা আসছে। আচ্ছা, আসলো। এরপরে আমি এটাকে আপাতত স্কিপ করে এরপরে হচ্ছে অ্যানুয়াল বেনিফিটটা বের করছি, যেখানে হচ্ছে আমাদের ভার্চুয়াল কনসালটেশন এটার জন্য আমাদের 5 লাখ টাকা আসছে, আর হচ্ছে কস্ট সেভিং করে 1 লাখ টাকা আসছে। এই দুইটা হচ্ছে আমি যোগ করছি, যোগ করার পর যে 6 লাখ টাকা আসছে সেখান থেকে এই যে রিকারিং যে আমাদের কস্টটা ছিল 1 লাখ, সেটা আমি বাদ দিয়ে নেট ইয়ারলি বেনিফিটটা বের করছি 5 লাখ টাকা। দেন হচ্ছে এই যে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট যে 18 লাখ টাকা ছিল, এটা থেকে হচ্ছে এই যে 5 লাখ টাকা আমাদের নেট ইয়ারলি বেনিফিট আসছে, ভাগ করে 3.6 ইয়ার্স এরকম আসছে। আচ্ছা, আসলো। তারপর এটাই তো স্যার আমাদের পিবিপি আসলো। এখন তারপর এইটা কি ঠিক আছে নাকি, মানে এখানে এই ডিসকাউন্ট রেটটার কোনো কাজ আছে নাকি, এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, না এই ডিসকাউন্ট রেটের কাজ হচ্ছে তখন তোমার হচ্ছে ইয়েতে যাবে, এনপিভি তে যাবে। এনপিভি তে, হ্যাঁ তাহলে তো স্যার ঠিক আছে আমার মনে হয়, কারণ এনপিভি তে প্রবলেম হয় না, ওখানে আমি 5 বছরেরটা স্টেপ বাই স্টেপ একটা প্রত্যেক বছরের ক্ষেত্রে হচ্ছে অ্যানসারটা বের করছি। হ্যাঁ, এটা স্যার আমাদের এটা একটা প্রবলেম ছিল। আর একটা ছিল হচ্ছে মানে এইখানে আমাদের হচ্ছে ইসার ক্ষেত্রে পার্টের ক্ষেত্রে এখানে সবগুলো আমাদের জিরো আসছে, এটা বের করতে পারছি পার্ট চার্টের ওটা, কিন্তু এখানে আমাদের একটাতে হচ্ছে স্ল্যাক টাইমে জিরো আসে না। এখন আমাদের যদি বলে হচ্ছে সরি ফ্লোট ভ্যালুতে জিরো আসে না, এখন স্ল্যাক টাইম বের করতে বললে স্যার স্ল্যাক টাইম আমাদের কত হবে আসলে? আচ্ছা, এখানে এই যে স্ল্যাক টাইম 4 দেখা যাচ্ছে, মানে এই ফ্লোট ভ্যালুটাই যেখানে যেখানে আমাদের জিরো নাই সেইগুলা কি সেগুলোর যোগফল, মানে টোটাল সবগুলোর যোগফল জিরো। তো স্যার যদি এখানে আরেকটা যদি 6 থাকতো আর এখানে যদি 7 থাকতো তাহলে হচ্ছে 4 6 7 সব যোগ হইতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। এটাই স্যার, মানে আমাদের হচ্ছে যে আমরা ফ্লোট ভ্যালুটা এতদিন জানি না, আসলে মোটেই তো আমাদের আসলে স্ল্যাক, ওইটা আমি বারবার বলছি, ফ্লোট মানে স্ল্যাক মানে। হ্যাঁ। আর স্যার ওখানে যদি বলে যে এই কাজটার জন্য আমাদের হচ্ছে স্ল্যাক ভ্যালু কত, তাইলে হচ্ছে আমরা বলবো জাস্ট এই টাস্কের জন্য আমাদের স্ল্যাক ভ্যালু এত। আর যদি পুরা
স্যার এই জিনিসটা না আপনি ক্লাসে অনেক ভালো করে বুঝাইছিলেন, স্ল্যাক যে ভ্যালু, যদি একটু আরেকবার রিপিট করতেন। তোমার প্রশ্নটা আমি বুঝি নাই, কোনো ভ্যালুর জন্য যদি বলে আবার একটু বলো তুমি আসলে। স্যার মানে স্ল্যাক টাইমের কি স্ল্যাক ভ্যালুর যে জিনিসটা আপনি ক্লাসে বুঝাইছিলেন, এটা যদি আরেকবার বলে যাইতেন পুরাটা। আচ্ছা, স্ল্যাক আমি আবার বলি, স্ল্যাক ভ্যালু মানে হচ্ছে এই ফ্লোট ভ্যালু, ঠিক আছে? তো যাদের ফ্লোট ভ্যালু 0 হয় সেই অ্যাক্টিভিটিস গুলা নিয়ে আমরা হচ্ছে তৈরি করি হচ্ছে এই ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে? এখন আমাকে যদি বলে যে উপরে যেমন এই কোশ্চেনটা দেখি, প্রণয় তুমি আবার একটু শেয়ার করো তো, কোশ্চেনে যেমন বলছে একটু দেখি কোশ্চেনটা। স্যার কুইজের কোশ্চেনটা যে কোনো কোশ্চেন যেটা তুমি শেয়ার করতেছো ওইটা ফাইনালের, কুইজের কোশ্চেনটাই ফাইনালের, আমি চেঞ্জ করছি জাস্ট হচ্ছে ভ্যালু। আচ্ছা স্যার আমি বের করে নিই। তো ওইখানে যেমন বলছিল যে এই পুরো ইসেতে আসলে কত হয় স্ল্যাক ভ্যালু, তাহলে সব যতগুলা স্ল্যাক মানে পুরো ইয়ের যতগুলা আছে যোগফলটাই। মানে স্যার 0 থাকলে তো সেটা ক্রিটিক্যাল পাথে চলে যাবে, সেটা ছাড়া বাকি সবগুলো ফ্লোট ভ্যালু যোগ করে দেবে। তারপরে যা আছে সব যোগ করবা, ঠিক আছে? 0 0 সারা সব যোগ করবা, 0 যোগ করে কি লাভ? এই যে ধরো এখানে কোশ্চেনটা কি ছিল প্রণয়? স্যার কোশ্চেনটা ছিল এই যে এটা কোন সেট? এ সেট এটাই। আচ্ছা আচ্ছা, এ সেট বি সেটের সেম। হ্যাঁ, এখানে নিচে আসি, আমি এখানে দেখি। আচ্ছা কোনটা যেন আমাদের এই যে ডিটারমাইন দা স্ল্যাক টাইম অফ দিস অ্যাক্টিভিটিস, দেখো সব অ্যাক্টিভিটিস এর জন্য বলছে এখানে, কিন্তু বুঝতে পারছো? অফ দিস অ্যাক্টিভিটিস, যতগুলো অ্যাক্টিভিটিস আছে এখানে 10টা অ্যাক্টিভিটিস আছে, তো 10টা অ্যাক্টিভিটিস এর স্ল্যাক টাইম বের করতে বলছে। আমার প্রশ্নে যেরকম ছিল আসলে কারো স্ল্যাক ভ্যালুই ছিল না, সবার স্ল্যাক ভ্যালু 0 ছিল, শুধুমাত্র 4 নাম্বার টাস্ক বা 6 নাম্বার টাস্কের স্ল্যাক ভ্যালু ছিল 4। এই হচ্ছে অ্যানসার। সো আমরা বলবো যে স্ল্যাক ভ্যালু অফ দিস অ্যাক্টিভিটিস ইজ 4। বুঝতে পারছো? এখন যদি অ্যাক্টিভিটি এরকম আরো থাকে ক্লাস করে যে তো কোনো দেখাতে জায়গায় হবে স্যার, ক্লাস হ্যাঁ, করে দেখাতে হবে না, সাম করে। সাম করে এটা দেখানোর কি আছে? এটা তো বাচ্চাদের জিনিস। যদি তোমার এরকম থাকে, যদি আরেকটা থাকতো 4 আর 6, হ্যাঁ তুমি 4 যোগ 6 10 দেখাইতে পারতা, প্রবলেম নাই তো। স্যার এখন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা তো এই যে স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার আমাদের পার্ট চার্ট বলতে তো আমরা এটা কি বুঝি, যেটা এখন মাত্র প্রণয় দেখাইলো, আর্লি স্টার্ট আর্লি ফিনিশ লেটেস্ট স্টার্ট লেটেস্ট ফিনিশ সহ সব। হ্যাঁ এটাই তো পার্ট চার্ট। মানে স্যার পিডিএফটা একটু অন্যরকম ভাবে করা ছিল তো, এই গান চার্টের পরে পার্ট চার্টটা। মানে স্যার প্রথমে পার্ট চার্ট বললে একটু সহজভাবে গোল ওভাবে করে একে কানেক্ট করে দিছে, আর পরবর্তী কোশ্চেনে বলছে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ আর লেটেস্ট স্টার্ট লেটেস্ট ফিনিশ এগুলো ডিটারমাইন করতে, তখন আবার বক্স করে করছে। তো এখানে আমরা কি করবো, পার্ট চার্টে বক্স করেই করবো? কোনো কিছুই করবা না, আমি যেটা শিখাইছি স্যার পুরো একটা পার্ট চার্ট আঁকাবা, পার্ট চার্টে খুব ভালো করে বোঝা যাইতেছে কে আর্লি ফিনিশ কে আর্লি, জি স্যার। ঠিক আছে? এটা খুব ভালো করে বোঝা যাইতেছে। স্যার যদি একটু হ্যাঁ বলি একটু হচ্ছে একটা আমাদের ফাইনালেরই কোশ্চেন আছে এখানে, আমি দেখাচ্ছি স্যার। আচ্ছা ওই তুমি দেখাও, এটা বলি এখানে খুব ভালো করে আছে। ওকে আমি হাতে দেখছিলাম যে ওরা একটু হাইলাইট করে বলছিল যে আর্লি স্টার্ট এরা, তোমার হাতে যদি সময় থাকে তুমি লেখা দিও আর্লি স্টার্ট এ আর্লি ফিনিশ এ, এর জন্য এত, মানে এটা আসলে অপ্রয়োজনীয়, তবে তোমার হাতে সময় থাকলে তুমি করতে পারো। ওকে স্যার মানে আমরা একটা নোডের ক্ষেত্রে দেখাই দিলেই হবে, সবগুলা দেখানো লাগবে না? তুমি এটা খুব বেটার হয় যে ওই যে আমরা যে ইনিশিয়াল যে জিনিসটা বক্সটা বানাইতাম না, বক্সের কোনটা কি একটা বক্স আঁকা এভাবে দেখাই দিতে। জি স্যার, আর এখানে বুঝতে যে পারছি। প্রশ্নে বলছে হচ্ছে প্রথমে পার্ট চার্ট আঁকো, এরপরে হচ্ছে ওই যে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, হ্যাঁ 3 নম্বরে বলছে হচ্ছে ক্রিটিক্যাল পাথ। হ্যাঁ, স্যার আমরা কি তিনটা মিলাই জাস্ট তিনটা একটা হবে স্যার? এখন এই তিনটা একসাথে বের করতে গিয়ে ধরেন স্ল্যাক ভ্যালুটা ভুল আসলো, তখন তো পার্শিয়াল মার্ক কাটা যাবে না? হ্যাঁ পার্শিয়াল মার্ক কাটা যাবে। ঠিক আছে তোমরা এতটুকু এনশিওর থাকে এখানে যেমন 4 4 2 আছে না, জি জি হ্যাঁ তো তোমার এখানে ধরো তুমি ভুল করলা আর্লি স্টার্ট আর্লি ফিনিশ বের করতে, হ্যাঁ ফর এক্সাম্পল যখন তুমি আর্লি স্টার্ট আর্লি ফিনিশ বের করতে ভুল করলা, তোমার তার মানে ক্রিটিক্যাল পার্ট ভুল হয়ে গেছে। বুঝাইতে পারছি? তো এটা এরকম ভাবে চিন্তা করো না যে এরকম খুব মানে আরে আমি তো একটা জায়গায় ভুল করছি, বাট মানে কুইজের মতো চিন্তা করো না, বুঝতে পারছো? একটা জায়গায় ভুল হওয়া মানে তোমার অনেক সব জায়গায় ভুল হয়ে যাবে। আর যদি এরকম ভুল হয় যে না এই ভুলের জন্য তোমার ক্রিটিক্যাল পাথ ঠিকই আসতেছে বাট ভুল আসতেছে,
আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, তখন পার্শিয়াল মার্ক কাটা যাবে। জি স্যার। বুঝতে পারছো? তা তুমি এই 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 যেমন এই কোশ্চেন গুলোর জন্য, এগুলোর জন্য তুমি যাও এইভাবে একটু আলাদা করে লেখা দিও। তো লিখবো। আলাদা করে জাস্ট লিখবা যে এই অ্যাক্টিভিটিজ এর জন্য আর্লি স্টার্ট এ আর্লি ফিনিশ, মানে একটা টেবিল করে, বুঝতে পারছো? বুঝছি স্যার। যেমন হচ্ছে আমরা যদি বলি যে অ্যাক্টিভিটি এ এর জন্য তুমি এখানে টেবিলের কলামগুলো করতে পারো, আর্লি স্টার্ট আর্লি ফিনিশ লেটেস্ট স্টার্ট লেটেস্ট ফিনিশ, যেটা কিন্তু আমরা ওই যে পার্ট চার্টে পাচ্ছিলাম। জি স্যার। হ্যাঁ, সো তুমি এখানে একটা টেবিল করে একটা পেজে লিখে দিতে পারো। যাও এটা কইরো সবাই। স্যার মানে টেবিলে এখন কি মানগুলো লিখে দিব যে হচ্ছে কি আর্লি স্টার্টের মানেটা আর্লি ফিনিশের মানেটা প্রত্যেকটার জন্য, ভালো যদি না চাই তুমি কেন লিখবা? যদি চাই আর কি স্যার। চাইলে লিখবা, ওকে স্যার। যদি কিছু না চাই এগুলা লেখো না, কিন্তু যা জি, স্যার। চাই তাই তো লেখা হয় না, এটাই তো সমস্যা। বলো আর তারপরে আর কি প্রবলেম? স্যার এরপর ওই যে স্যার বলছিলেন যেটা আর কি কোশ্চেন একজন বললো না যে ওর একটা হচ্ছে হিসাব প্রবলেম টেস্ট কেস, আর হচ্ছে আমার Test প্রবলেম case। হচ্ছে আর কি স্যার আমাদের যে সিনারিও অনুযায়ী যে ফর্ম বানাইতে দেয়, ইনভয়েস বানাইতে দেয়, এগুলো স্যার আমরা আর কি কিরকম ভাবে করবো অ্যানসারটা? হ্যাঁ, এটা আমি আজকে পড়াবো। জি স্যার স্যার। আরেকটা আরেকটা টেস্ট কেস সলভ করি। হ্যাঁ হ্যাঁ স্যার একটা বলো। শর্ট কোশ্চেন, সেটা হলো স্যার আমাদের যখন ক্রিটিক্যাল পাথ বের করতে বলবে, আমাদের ধরেন স্যার হ্যাঁ। সেম লেন্থের একাধিক ক্রিটিক্যাল পাথ আসলো স্যার, তখন আমরা কোনটা এরকম কি কিভাবে choose আসছে? করব? জি স্যার, এরকম একটা করছিলাম। না স্যার আমাকে এরকম ওটা একটা দেখাও, কোর্সই এটাতে আসছে। দেখি এরকম কোনটা সেম আমরা লেন্থ সেটা যদি share আসে। দিত। লাবণ্য দিচ্ছিস? হ্যাঁ স্যার এই যে এটা ছিল। হ্যাঁ, তুই দেখা তাহলে। স্যার 3টা ক্রিটিক্যাল পাথ আসছে, 3টার ক্ষেত্রে 8টা আমাদের আসছে। আমি দেখি কি কি স্যার কি শেয়ার এখানে দিলি না? দেখা যায় না। দেখা যায় না। আচ্ছা না ফুল যায় না। ফুল স্ক্রিন শেয়ার দে তাইলে। স্যার আমার একটা ছোট কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্ক্রিন শেয়ার হয় না। স্যার আমি আমি একটু দিচ্ছি। শেয়ার করি স্ক্রিনটা। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ বলো। স্যার হলো আপনার চ্যাট জিপিটিতে যখন পিভিপি যখন বের করতেছি, তখন আপনার হলো ধরেন দশমিকে মান আসতেছে 3.64। হ্যাঁ চ্যাট জিপিটি করতেছে কি ওই 0.64 বার 12 দিয়ে গুণ করে মানটা মাসটা বের নিয়ে যাচ্ছে। করতেছে। হ্যাঁ জি জি, এখানে কি আমরা কি জাস্ট দশমিকে যেটা আসবে সেটাই বাসায় দিয়ে ইয়ার করে দেবো, নাকি আবার মানটা আলাদা করে বের করে তোমার কোশ্চেনে দেবো? কি চাইছিল বলো তো? জাস্ট বলছে আহ, পেব্যাক পিরিয়ড। হ্যাঁ, পেব্যাক পিরিয়ড কত ইয়ার কত? পায় এমন আর কি বলছি। তুমি এটা করতে পারো, এটা খুবই ভালো। আদি না করতে পারো এভাবে রাখবা, এটা খুব বেশি আহামরি কিছু প্রবলেম হবে না। কারণ কোনো কোশ্চেন এরকম ছিল না যে 3 বছর 5 মাস 3 বছর 6 মাস। তুমি এটা বেটার, তুমি এটা যদি করো আমি এটা বলতে চাইছিলাম, বাট কেউ এটা কুইজে করে নাই। সবাই যা আছে ধরো 3 বছর 64, 3 বছর 3.64 ইয়ার্স, ওরা 4 বছর করে দিছে, রাউন্ডিং করে ফেলছে। বাট তুমি যেহেতু এইভাবে করো, এটা আর একটু বেশি মাশফিক, সৌন্দর্য। আচ্ছা মাশফিক এটা না? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই 3টা ক্রিটিক্যাল পাথ হ্যাঁ। আসছে। মাশফিক বল। স্যার এভাবে Same length. 3.64 ইয়ার হিসেবে যদি রাখি সেটা তো কোনো প্রবলেম হবে না। আর তুমি যদি বেটার কিছু করতে পারো, প্রবলেম কি? তুমি বেটার বুঝতে পারছো, তুমি যদি ওইটাকে 0.12 দিয়ে গুণ করে মানতে নিয়ে যাও তাহলে সমস্যা। তোমরা কেন খারাপ কিছু করতে চাইতেছো, এটা হচ্ছে সমস্যা। এটা হইলে কি প্রবলেম কোনো কোশ্চেন হয়তো প্রবলেম হবে না, বাট এটা তোমার খাতার একটা নষ্ট করবে তো, তাই না? একটা কুইজে 14 পাওয়া মানুষ যদি এই কোশ্চেন করে তাহলে তো সমস্যা নাকি? স্যার কুইজে 14 কে পাইছে? তুমি কুইজে 14 পাইছিলা না? না স্যার। ও স্যার মিডে 24 পাইছিল স্যার। স্যার মিরে 24 পাইছিল। ওই তো আর কি, স্যার ও কুইজে 15 পাইছিল, 14 না। সরি স্যার কুইজ এভারেজ আমার 10। মিডে কুইজে বেশি আবার যে পাইছিল। 10 মিরে তো 24, কুইজ এভারেজ আরে আচ্ছা আমরা পড়ালেখা করি বলো। এখানে মাশফিক প্রশ্ন আমরা কর। করি। স্যার এখানে আমাদের এই পার্ট চার্টে আমাদের ক্রিটিক্যাল পাথ 3টা আসছে, ওই যে স্যার লিখে রাখছে। আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ, তো তুমি জি, স্যার। এইভাবে করতেছো, এই সব ক্যালকুলেশন ঠিক আছে তো? জি স্যার, সব জি স্যার, ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেশন যদি ঠিক থাকে, এটা তো আমাদের কোশ্চেন ইয়েরই না, ফাইনালের কোশ্চেনেরই? জি নাকি স্যার। তোমরা নিজেরা বানাইছো? না না স্যার, নিজেরা বানাই। ঠিক আছে, আমরা এখানে একটু দেখি। সো এইখানে আমরা বলতে পারি হচ্ছে এ থেকে সি তে যাইতে পারি, এটা একটা পাথ, তাই না? জি স্যার।
এ থেকে আমরা সি তে যাইতে পারি, আবার এ থেকে বি হয়ে তারপর আমরা এখানে কোথায় যাইতে পারি, বি হয়ে আমরা ডি তে যাইতে পারি, তাই না? জি তাহলে স্যার। তোমরা কি পাথ লিখছো? একটা হচ্ছে এ বি ডি, জি স্যার, এ বি ওই যে জি স্যার। লিখে রাখছি স্যার GHIJK, মাঝখানে তিন। ACF আচ্ছা। GHIJK আর ABF GHIJK। মানে আচ্ছা GHIJK সেম স্যার, খালি ফার্স্ট GHIJK সেম, ফার্স্টের তিনটা খালি চেঞ্জ হয়, ABD, ACF আর ABF, এই তিনটা। বুঝি নাই প্রণয়, লাস্টে তিনটা সেম হয়, হ্যাঁ, মানে স্যার আই লাস্টে জে কে এই তিনটা সেম হয়, GHIJK same হয়। তিনটাতেই সেম আচ্ছা হয়। এই সময় এখন তোমরা বলতেছো যে তিনটারই আমাদের হচ্ছে লেন্থ সেম, তাই তো? জি স্যার। জি স্যার। এখন আমরা ডিপেন্ডেন্সি দেখি, তাই না? আচ্ছা এখানে আমরা প্রথম পাথের ক্ষেত্রে দেখি বি আর ডি, তাই না? এখানে ডিপেন্ড করতেছে কি, ঠিক আছে? জি স্যার, ডিপেন্ডেন্সি ঠিক আছে, জি স্যার, ডিপেন্ডেন্সি জি ঠিক স্যার। আছে। কোনো ডিপেন্ডেন্সিতে প্রবলেম নাই। না স্যার, এটা আমরা কয়েকজন একসাথে করছি, আমাদের সবারটা সেম আসছে। আচ্ছা আমি আবার একটু এটা কোশ্চেনের এটা একটু পাশাপাশি যদি রাখতাম, একটু ডিপেন্ডেন্সি আচ্ছা। দেখতাম। মাশফিক কোশ্চেনটা কইরা, মাশফিক কোশ্চেন কুইজের আমি দ্বারা দিচ্ছি। কোশ্চেনটাতে মানে ডিপেন্ডেন্সিটা আমার একটু দরকার, আমার তো। জি স্যার আনতেছি। একটু পাশাপাশি রাখো, হ্যাঁ গুড। কোশ্চেনটাতে লাবণ্য অথবা মাশফিক একজন কোশ্চেনটাতে। এই যে কোশ্চেনটা নিয়ে কই দিছিস বল, ওখানেই দ্বারা দিচ্ছি, এক সেকেন্ড দ্বারা এই সেটের মধ্যে দিয়ে দে না। দ্বারা একটু স্যার আমাদের প্রতিবার দেখতেছি যে হলো হয় ফর্ম ডিজাইন বা ইনভয়েস ডিজাইন এমন এটা আসছে। শিখাই দেবো, এটা একটু দেখে দিচ্ছি দেখ। স্যার আচ্ছা এটা ডিপেন্ডেন্সি গুলো দেখি, তাই না? সো প্রথমে আমাদের বিডি, তাই না? বি এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ডি, বি ডি হচ্ছে বি এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? সো এখানে ঠিক আছে। তারপরে হচ্ছে ডিজি, জি আমাদের জি 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 ডি এর উপর ডিপেন্ডেন্ট। সো এইচ আই এখানে চলতেছে। তোমরা কি গ্রুপে কোথাও মেসেজ করছো নাকি? আচ্ছা যাই হোক, এখানে তোমরা কি শিওর যে ডিপেন্ডেন্সির কোনো প্রবলেম নাই? জি স্যার একই রকম আসছে, আমরা স্যার। 4-5 জন একসাথে বসে করছি তো। না একই রকমই আসছে, এই তিনটার ভিতরে তো একটা চুজ করতে হবে। স্যার এখানে না আমি কোনো একটা জিনিস ডিপেন্ডেন্সি মানে যার নাই আছে কি, আমার তো মনে হয় যে নাই, এটা একটু চেক করলেই বের হয়ে যাবে। এ সি এফ, আচ্ছা আমরা এফ এ গেলাম, ধরো ফর এক্সাম্পল আমরা একটু দেখি আমরা এফ এ আছি। আচ্ছা দেখো, আচ্ছা এখানে দেখো এই যে এ সি এফ এ গেলা, তাই না? এফ এ আমরা যাই, দেখো এফ বি এবং সি এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? হ্যাঁ তাহলে বি এবং সি এর উপরে ডিপেন্ডেন্ট, তুমি যেতে যাচ্ছ হচ্ছে এ সি থেকে এফ এ, রাইট? জি তুমি স্যার। যেতে যাচ্ছ না এ বি এফ এ, তাই তো? যেমন হচ্ছে এ বি এফ এ যেতে যাচ্ছ না, তুমি যেতে যাচ্ছ এ সি এফ এ। আমার একটু কোঅপারেট করতে হবে, কারণ এটা তোমরা করছো কিন্তু আমি কিন্তু করি না এটা, হ্যাঁ? সো এখানে আসলে খুব ভালো করে জানো যে কে কার উপরে প্রিজার্ভ এসিএফ আর এবিএফ দুইটাই তো যাওয়া যায়। কেন করা যায়। ABD তো যাওয়া যায়, ACF স্যার এটা কি কোনোভাবে এমন মানে আমরা সলিউশন কি এভাবে বের করতে পারি যে এ থেকে বি তে গেছি কিন্তু এখানে আমাদের কারেন্ট যেটা আছে সেটা
আমরা কাউন্ট করব, যেমন এ থেকে বি, বিটা হচ্ছে ব্যাকডেটেড, এ থেকে সি, সিটা আমাদের কারেন্ট। মানে সি স্যার সি ফর কারেন্ট বা বি ফর ব্যাকডেটেড এরকম কিছু বুঝাইতেছো নাকি? না 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 স্যার, এরকম না জিনিসটা। আচ্ছা আচ্ছা ফাতেমা বল, ফাতেমা কি বলো? স্যার এখানে হচ্ছে এ সি থেকে যদি আমরা এফ এ আসি, এটা কিন্তু আসা যায় না, এফ কিন্তু বি এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে তো তুমি এ বি এফ এও যাইতে পারো, তখন তো যাইতে পারো না কারণ সি এর উপর হ্যাঁ সি এর ডিপেন্ড উপর করতেছে। ডিপেন্ড। বি এর উপর ডিপেন্ড করতেছে, তাহলে দুইটাই ডিপেন্ড করতেছে। আর এবিডি তে কোনো ডিপেন্ডেন্সি নাই, তাহলে স্যার মানে ফাতেমা যেটা বললো আর কি। জি। কথা তো খুবই শক্ত। স্যার তাহলে স্যার ওই অনুযায়ী হ্যাঁ বলো, ওই অনুযায়ী এ বি ডি তারপর জিতে আসা যায় না, কিন্তু জিতে আসলে তো আবার এফ এ হচ্ছে ডিপেন্ড করতেছে। আচ্ছা তিনটারই ভ্যালু কত কত আসে বলো তো টোটাল? দাঁড়া আমি একটু ক্যালকুলেট করি। আচ্ছা তোমরা একটা কাজ করো, এটা আমাকে আমার গ্রুপে দিয়ে রাখো, আমি একবার সলভ করি, solve করে তারপরে আচ্ছা, তোমাদের স্যার। আমি দেই, ঠিক আছে? আমি ওইভাবে জানাই দেই, এটা করতে আমার আচ্ছা, একটু আচ্ছা স্যার ঠিক আছে। দিতে হবে তাহলে, যেহেতু তোমরা স্যার দাবি করতেছো তাহলে এখানে না আমাদের আমাদের একটা কোশ্চেন আছে স্যার, মানে আমার ওখানে একটু যাতো হ্যাঁ, দুইটা ওইখানে আছে একসাথে। বলো। হ্যাঁ দুইটা হ্যাঁ একসাথে। স্যার এখানে হচ্ছে আমাদের আমরা হচ্ছে জিপিটি করছিলাম আমি, তো জিপিটি আমাকে বলছে কি যে এ থেকে বি তে গেছি আমরা, এ থেকে সি তে গেছি আমরা, কিন্তু এ থেকে বি তে যাওয়ার পরেই তো আমরা সি তে যাইতে পারবো। মানে কিভাবে যেতে হবে? স্যার মানে ও সবসময় হচ্ছে আমাদের কারেন্ট যে ইটা সেটা কাউন্ট করছে, যেমন এখানে সি না হয়ে যদি ডি হইতো, আবার উপরেরটা বি না হয়ে যদি সি হইতো, তাহলে আমরা ডিটা কাউন্ট করতাম। যেমন তোমার কথা এরপর বুঝিনি আসলে। স্যার যেমন এর পরেরটার ক্ষেত্রে যে আমাদের ডি থেকে জিতে গেছে, আবার এফ থেকে জিতে গেছে, এই দুইটার মধ্যে আমরা এফ থেকে জিটা কাউন্ট করব, ডি থেকে জি কাউন্ট করব না, কারণ আমাদের অ্যালফাবেটিক্যাল যে সর্ট আছে ওখানে ডি এর পরে ই তারপরে এফ আসে, মানে ওখানে আমাদের যে কারেন্ট জিনিসটা আসছে ওটাকে আমরা কাউন্ট করব, মানে এরকম কাউন্ট করতেছে তুমি ওই সবগুলাতে। ফর্মটা আমার সাথে শেয়ার করো, দেখবো আমি। চ্যাটজিপিটি অ্যান্সারও শেয়ার করো, শেয়ার করে মানে পুরাটা শেয়ার করা যায়, এটা আমি দেখবো, এটা পড়ে দেখি কি বলে। হ্যাঁ বুঝতে পারছো? তোমার কথা তুমি যেটা বলতেছো অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, এটা তো খুবই অমানবিক কথা হয়ে যাইতেছে আসলে। এটার উপরে কখনো ডিপেন্ড করে এরকম আমি কখনো শুনি নাই আসলে। স্যার আপনি কোশ্চেনটা সলভ করে আমাদেরকে হ্যাঁ আমি পরে সলভ স্যার করে এই আজকে কোশ্চেনটা দিয়ে একটু দিব। তাহলে এটা পরীক্ষার কোশ্চেনই ফাইনালের একটা। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, আমি সলভ করে দিতেছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে স্যার ওই যে ফর্মের ওইটা একটু প্রবলেম আছে। আচ্ছা এখন আমরা ফর্মে যাব। আচ্ছা টেস্টেডটা আমি একটু জানতে চাইছিলাম, টেস্টেডটা প্রবলেম বলছিলাম। জি স্যার, টেস্ট কেস ডিজাইন। আচ্ছা একবার লেখার নিয়মটা একটু দেখাই দেন। আচ্ছা 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 টেস্ট কেস ডিজাইন তাই না? তো ই করা আছে ইনপুট আমি। আউটপুটটাও দেখাই। ইয়েস 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 ইয়েস। দেখতেছো? জি স্যার। আচ্ছা এই তো নাকি, এটা হচ্ছে আমাদের একটা টেস্ট কেসের হিসাব নিকাশ। আচ্ছা দেখো, আমরা টেস্ট কেসের আমাদের হচ্ছে আমরা একটু কলাম অনুযায়ী যদি সাজাই, মেন মেন কিছু কলাম আছে। হ্যাঁ এখানে যেমন হচ্ছে টেস্ট কেসটা কিসের, যেমন হচ্ছে ইউজার, দেখো কিছু কন্ডিশন আছে, যেটা হচ্ছে কি ইউজার হ্যাজ ভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড আছে কিনা, এই দুইটা জিনিস যদি আমাদের থাকে তখন আমরা লগ ইন করতে দেবো ফর এক্সাম্পল। হ্যাঁ অন্য কোশ্চেন গুলোতে কেমন আছে ওগুলো আমরা একটু পরে যাই, জাস্ট হচ্ছে কিভাবে আমরা ডিজাইন করবো সেই জিনিসগুলো আসি। আচ্ছা এখানে কয়েকটা স্টেপের উপরে আমরা ডিপেন্ডেন্সি রাখবো। সর্বপ্রথমে দেখো এখানে আমরা স্টেপ রাখবো, মানে আমরা কলাম গুলার কথা বলতেছি, তারপর টেস্ট স্টেপ, তারপর টেস্ট ডাটা, তাই না? এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, এবং এটার স্ট্যাটাস আসলে কি আসতেছে, পাস না ফেল, যে এটা আমরা দেখবো এক্সপেক্টেড রেজাল্ট এবং হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট কি। দেখো এখানে আমরা দেখবো হচ্ছে কয়েকটা স্টেপ আছে, একটা হচ্ছে লগইন পেজ, লগইন পেজে আমাদের কি হবে, তারপর হচ্ছে ভ্যালিড ইউজার নেম
আমরা দিতে পারছি কিনা, তারপরে ভ্যালিড পাসওয়ার্ড দিতে পারতেছি কিনা। এখানে আমরা প্রত্যেকবার দেখি, দেখো এখানে আমরা নেভিগেট টু লগ ইন পেজ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা স্টেপ। আচ্ছা, এই স্টেপে আমাদের হচ্ছে ডাটা আমরা কি দিতেছি, দেখো স্টেপের জন্য আমরা ডাটা দিতেছি ইউজার। এখন একটু খেয়াল করে দেখো, ইউজার কিন্তু আমরা প্রোভাইড ভ্যালিড ইউজার নেম। তাহলে এই স্টেপটা দিয়ে তোমরা কি বুঝতেছো? এই স্টেপটা দিয়ে বুঝতেছো কি, দেখো এখানে টেস্ট স্টেপে আমরা নেভিগেট টু লগ ইন পেজ, তার মানে কি আমি অলরেডি লগ ইন পেজে নেভিগেট করে ফেলতে পারি। মানে আগের স্টেপটা, এটার আগে যে স্টেপটা ছিল যেটা হচ্ছে এখানে দেয়া নাই, ধরো লগ ইন পেজে বা লগ ইন পেজে নেভিগেট করতে পারতেছো কিনা, ওইটা পাস হয়েছে। এবং ওইটা পাস হওয়ার কারণে তুমি এখন যাচ্ছ কি এই লগ ইন পেজের ভেতরে যেখানে হচ্ছে ইউজার নেম চাচ্ছে, এবং ওই ক্ষেত্রে দেখো তুমি ইউজার নেমটা দিছো। এখন ইউজার নেম যখন পাস হয়ে গেছে, ফর এক্সাম্পল এখানে আমি এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট আমরা পরে আসি, এটা যখন পাস হয়ে গেছে তখন তুমি বলতেছো কি প্রোভাইড ভ্যালিড ইউজার নেম। হ্যাঁ, সো তখন আমাদের কি আসতেছে, তখন আমরা কি দিতেছি, হ্যাঁ ওটা আমাদের পাসওয়ার্ড, সরি ইউজার নেম ভ্যালিড হয়ে গেছে। এখন সেকেন্ড স্টেপে আমাদের পাসওয়ার্ড, ওই সময় তুমি পাসওয়ার্ড দিতেছো। হ্যাঁ, এক্সাম জিনিসটা হচ্ছে এরকম। এখন যখন তুমি ইউজার নেম দিতেছো তখন তার এক্সপেক্টেড রেজাল্ট তোমাদের কি, হ্যাঁ তো দেখো এখানে বলতেছি ইউজার শুড বি এবল টু লগ ইন, এখানে কিছু একটু অ্যাম্বিগুয়াসনেস আছে। এখানে কিন্তু কখনো ইউজার নেম দেওয়ার সাথে সাথে লগ ইন করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো তখন আমাদের হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট এবং হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্টটা একটু দেখো। এক্সপেক্টেড রেজাল্ট অ্যাকচুয়াল রেজাল্ট সেম হইতে হবে, তখনই আমাদের পাস বা এই স্ট্যাটাসটা আমরা পাবো। ইউজার ইজ নেভিগেটেড টু ড্যাশবোর্ড উইথ সাকসেসফুল লগ ইন। হ্যাঁ, তো এটা দেখো, এটা এটা হচ্ছে আমাদের পুরোটার অ্যাকচুয়াল রেজাল্ট। এটা আসলে যেভাবেই তৈরি করুক না কেন, মানে একটু অ্যাম্বিগুয়াসনেস এখানে আছে। সো আমরা যদি আমরা নরমাল ভাবে চিন্তা করি, নরমাল ভাবে চিন্তা করলে আমরা কি দেখতে পাবো, যে আমরা নেভিগেট টু লগ ইন পেজে আমরা নেভিগেট করতে পারছি, এবং তখন আমরা আসলে কি ডাটা দিব। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে কিন্তু কোনো ডাটা দেওয়ার কথা না। তো তারপরে দেখো এক্সপেক্টেড রেজাল্ট কি, এক্সপেক্টেড রেজাল্টে কি দেখা যাবে, লগ ইন পেজে এক্সপেক্টেড রেজাল্টে তখন দেখাবা যে হ্যাঁ আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি বা আমরা দেখতে পারতেছি দুইটা জিনিস। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে লগ ইন পেজের এখন আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং সাবমিট বাটন দেখতে পাইতেছি, ইউজার নেম এবং লগ ইনের টেক্সট ফিল্ড দেখতে পাইতেছি আমরা। হ্যাঁ, অ্যাকচুয়াল রেজাল্টেও কি থাকার কথা, অ্যাকচুয়াল রেজাল্টেও তাই থাকার কথা যে এই মুহূর্তে ইউজার আমাদের হচ্ছে একটা বাটন, দুইটা টেক্সট ফিল্ড দেখতে পারবে। হ্যাঁ, এই দুইটা দেখতে পারতেছে পাস। এরপরে দেখো প্রোভাইড ভ্যালিড ইউজার নেম, ওই ক্ষেত্রে তুমি কি দিবা, টেস্ট ডাটাতে তোমার কি হবে ইউজার নেম, তুমি ভ্যালিড ইউজার নেম দিবা। তখন এক্সপেক্টেড রেজাল্ট কি হবে, এক্সপেক্টেড রেজাল্ট কি হবে বলো, ইউজার নেম যখন তুমি দিলা তখন এটা তোমার অবশ্যই শো করবে যে আমাদের কি শো করার কথা। ধরো আমরা যদি ধরো ইউজার নেম চাই মেইল, হ্যাঁ তুমি এখানে মোবাইল নাম্বার দিলা, তাহলে কি আর লেখা আসে, নিচে একটা লাল আকারে লেখা আসে না যে প্রোভাইড দা অরিজিনাল, এরকম একটা ভ্যালু আসে না যে ইউজার ডাজন্ট এরকম আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম যদি তুমি প্রপারটা দাও তাহলে এক্সপেক্টেড রেজাল্ট কি, হ্যাঁ ইউজার এরকম ঠিক আছে। অ্যাকচুয়াল রেজাল্টও কি, অ্যাকচুয়াল রেজাল্টে মানে দেখো তখন যদি পারফেক্ট দাও তখন কিন্তু কোনো শো আসবে না, তখন জাস্ট হচ্ছে তোমার নেভিগেট করে নিয়ে যায় পাসওয়ার্ডের টেক্সট ফিল্ডে। হ্যাঁ, পাসওয়ার্ডের টেক্সট ফিল্ডে তখন তুমি নেভিগেট করতেছো, এবং অ্যাকচুয়াল রেজাল্টেও তাই দেখাবে তুমি পাস করতেছো। এরপর ভ্যালিড পাসওয়ার্ড যদি তুমি দাও তখন তোমাকে আবার এরকম একইভাবে একটা পাসওয়ার্ড দিলা, তারপরে ক্লিক টু লগ ইন বাটন। এখন লগ ইন বাটনে যদি ক্লিক করো তখন অ্যাকচুয়াল রেজাল্ট আর এক্সপেক্টেড রেজাল্ট কি, তুমি তখন পুরোপুরি লগ ইন করতে পারতেছো ড্যাশবোর্ডে, যেটা ইউজার ইজ নেভিগেটেড টু ড্যাশবোর্ড উইথ সাকসেসফুল লগ ইন। এটা হওয়ার কথা হচ্ছে ক্লিক অন দা লগ ইন বাটন, এটার এক্সপেক্টেড রেজাল্টে এবং অ্যাকচুয়াল রেজাল্ট, এবং এটা তখন পাস হওয়ার কথা। এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা তোমরা? আমি যে জিনিসটা বললাম এটা কি ভিজুয়ালাইজ করতে পারতেছো, জিনিসটা কেমন আসলে? স্যার মেইনলি আমাদের কোশ্চেন থেকে বের করতে হচ্ছে। স্যার আমাদের যদি একটা কোশ্চেন সলভ করে দিই। হ্যাঁ সলভ করব, এটা কি বুঝতে পারতেছো? আমি যেটা বলছি বুঝছো তো? জি স্যার, এটা বুঝতে পারছি। একটা কোশ্চেন স্যার, এতটুকু বুঝতে পারছি। বলো, কোশ্চেন বলো। এখানে স্যার স্টেপ 4টার জন্য তো আমরা এক্সপেক্টেড রেজাল্ট আলাদা লিখব, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট তো সেম থাকবে না 4টার জন্য? স্ট্যাটাস, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল রেজাল্ট যেটা ওইটা। অ্যাকচুয়াল রেজাল্ট কেন এক সেম থাকবে? মানে তুমি যখন হচ্ছে প্রোভাইড ভ্যালিড পাসওয়ার্ড দিছো তখন তোমার অ্যাকচুয়াল রেজাল্ট এবং এক্সপেক্টেড রেজাল্ট কি থাকবে? আমি আবার একটা লগইন পেজ থেকে বোঝাই, ঠিক আছে? এই যে
প্রবলেম সলভিং সাইটগুলোয় প্রবলেম সলভ করতে গেলে তো টেস্ট কেস দেখা যায়, ওই টাইপেরই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই তো এটা না আমাদের হচ্ছে, ধরো আমরা হচ্ছে লগ ইন পেজে আসতেছি। আচ্ছা, প্রথমে এক্সপেক্টেড রেজাল্ট আমাদের কি ছিল? আচ্ছা, তাহলে এখানে নেভিগেট টু লগ ইন পেজ, তাই না? আমি লগ ইন পেজে নেভিগেট করতে পারতেছি কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে বা আমাদের কি, এই ক্ষেত্রে টেস্ট ডাটা কি? ইউজারটা থাকবে এই জায়গায়। ইউজার কেন থাকবে এই ক্ষেত্রে? টেক্সট ডাটা হবে, হ্যাঁ আমি এখানে Navigate ইউজার আসছে। এবং পাসওয়ার্ডের এই টেক্সট ফিল্ড এবং এই লগইন নামক বাটন দেখতে পারতেছি। আচ্ছা, বুঝাইতে পারছি? এটা আমি দেখতে পারতেছি কিনা, এটা আমার তখন টেক্সট ডাটা। বুঝাইতে পারছি? এক্সপেক্টেড রেজাল্ট কি? হ্যাঁ আমি এটা দেখতে পারতেছি। অ্যাকচুয়াল রেজাল্ট কি? আমি দেখতে পারতেছি। যদি দুইটাই সেম হয়, এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট, তখন আমাদের পাস। এবং এটা যখন আমি দেখতে পারতেছি তখন আমি এখানে ইমেইলে, দেখো আমার এখন হচ্ছে কার্সার ইমেইল আছে, তাই না? মানে আমার ইউজার, এখানে আমি যদি পাসওয়ার্ড দেই, ধরো আমি এখানে দিলাম হচ্ছে 1 2 3, ঠিক আছে? তখন হচ্ছে আমি পাসওয়ার্ডে নেভিগেট করতেছি। তো এখানে আমি ধরো পাসওয়ার্ড যদি আমি দেই, তখন আমি হচ্ছে লগইনে নেভিগেট করতে, দেখো তাহলে লগইনে নেভিগেট করলে এখন আমাদের কি, দেখো আমার দুইটাই যখন ম্যাচ করতেছে, তখন আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে লাস্টে যে ক্লিক অন লগইন বাটন, তখন আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট কি? ইউজার ইজ নেভিগেটেড টু ড্যাশবোর্ড এন্ড সাকসেসফুলি লগইন। তখন এটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট এবং এটার কি বলে অ্যাকচুয়াল রেজাল্ট এবং এক্সপেক্টেড রেজাল্ট। আচ্ছা, আমরা এখন একটা কোশ্চেনে আসি। এটা আমরা একটা কোশ্চেন, আমি এটা দেখতেছিলাম একটু তোমাদের ইয়ের আগে, তাই না? এটা দেখছো তোমরা? এই কোশ্চেনটা দেখছো? জি স্যার। আচ্ছা, এই কোশ্চেনে আমরা একটু আসি। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা একটু পড়ি খুব সুন্দরভাবে। বিষয়টা এরকম হচ্ছে যে ইউ হ্যাভ বিন অ্যাসাইন্ড টু ডেভেলপ আ ফিটনেস সেন্টার অটোমেশন সিস্টেম। আচ্ছা, তো ফর এ 3 branch fitness club that runs in Dhaka, Chattogram and Sylhet, the centers are open from 6 to 11 p.m. and provide services such as gym, workout, blah 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 blah. The system must handle 3 membership plan, আচ্ছা, along with a mandatory registration fee. তারপরে হচ্ছে optional service include personal training and nutrition consultation for non-elite members, while elite members receive nutrition, যাই হোক এটা ফ্রি পাচ্ছে। for security passwords, আচ্ছা, must follow strict, এই যে এটা কি বলছে এখানে, পাসওয়ার্ড মাস্ট ফলো স্ট্রিক্ট স্ট্রেংথ রুল, নাকি লগইন ইজ রেস্ট্রিক্টেড টু 1 ডিভাইস এট এ টাইম এন্ড চেঞ্জিং ডিভাইস নিডস ওটিপি। আচ্ছা, প্রথম কথাটা বলতেছে যে আমার পাসওয়ার্ড অবশ্যই ফিল করতে হবে কোন স্ট্রেংথ রুল যেমন হচ্ছে 8 অক্ষরের পাসওয়ার্ড হইতে হয়, Symbol ডিজিট, use করতে হয়। ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং হচ্ছে যে কোনো ক্যারেক্টার থাকতে হয়, তাই না? আচ্ছা, তারপর বলতেছে যে তুমি একটা ডিভাইসে একই সময়ে লগ ইন করতে পারবা, অনেকগুলো ডিভাইসে একই সময় লগ ইন থাকতে পারবা না, এবং যদি তুমি একাধিক ডিভাইস ইউজ করতে চাও, মানে এট এ টাইম তো নাই, তাহলে তোমার ওটিপি ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, মেম্বার আর এবল টু শিডিউল গ্রুপ ক্লাসেস উইথ লিমিটেড সিটস, যাই হোক ব্লা ব্লা, লিমিটেড সিটস এন্ড দ্য সিস্টেম মাস্ট ট্র্যাক অ্যাটেন্ডেন্স এন্ড জেনারেট ক্লাস অকুপেন্সি রিপোর্টস। আচ্ছা, এন্ট্রি টু ফিটনেস সেন্টার ইজ কন্ট্রোলড ইউজিং, আচ্ছা, QR code digital pass which becomes inactive if payment is overdue. আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যদি আমাদের ওভারডিউ কনসিডার, মানে কি, যদি ডিউ থাকে আর ওভারডিউ মানে ডিউর একটু হয়ে গেছে, তো তাহলে আমারে এন্ট্রি দিবে না। Members are also required to complete a health declaration form upon registration so that the system, এগুলো আছে। আচ্ছা, এগুলো আমরা বুঝতে পারলাম। আমাদের এখন হচ্ছে এইটা আমাদের প্রবলেম, তাই না? ক্রিয়েট টেস্ট কেস এন্ড টেস্ট ডাটা রিকোয়ার্ড টু ইভালুয়েট দ্য ফাংশনালিটি অফ দ্য QR কোড লেজার লগইন অ্যাক্সেস সিস্টেম। এইটা আর ওইটা কিন্তু সেম। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ওই ক্ষেত্রে আমাদের একটু দেখো, তাহলে এটা আমরা কিভাবে করব। সো একবারে স্টেপ 1 এ আমাদের কি হবে, তোমাদের কি মনে হয়?
তার টেস্ট ডেটাগুলো। স্যার আউটপুটের ক্ষেত্রে তো এভাবে আমাদের ইনভয়েস ডিজাইন করতে হলে ফার্স্টে যে হেডিং দিতে হয়, তারপর আমরা তো ইনভয়েস করি না এখনো, আমরা তো বি নাম্বার দেখতেছি। ইনভয়েস তে নাম্বার, স্যার নেভিগেট টু লগইন পেজ, তাই না? এখানে নেভিগেট টু লগইন পেজ আছে, এগুলো বের করব। এখানে কিসের নেভিগেট টু লগইন পেজ? এখানে লগইন পেজের কোনো হিসাব আছে? কিউআর কোডে লগইন পেজ আছে? তো বলছে হলো কিউআর কোড বেসড লগইন অ্যাক্সেস সিস্টেম। হ্যাঁ, তাহলে এটা কিভাবে? এটা কি লগইন পেজ লাগে? যেমন হচ্ছে আমি যে সিস্টেমটা দেখাইলাম এখানে লগইন পেজ লাগে, আমার ইমেল আর পাসওয়ার্ড দিতে হয়। বাট কিউআর কোড অ্যাক্সেসের থ্রুতে যখন আমরা লগইন করি তখন কি আমার মানে লগইন পেজের দরকার হয় কিনা? না, না স্যার। সরাসরি আমরা ওখানে চলে যাই। তাই না? সরাসরি যাওয়ার আগে স্টেপ আছে, আমরা ক্যামেরা অন করি, তাই না? আমরা স্ক্যান করি, স্ক্যানার অন করি। হ্যাঁ, স্ক্যানার অন করি, ওই তো ক্যামেরা অন করি বা স্ক্যানার অন করি, যেটা আমরা স্ক্যান করি, তাই না? সো প্রথম স্টেপ টেস্ট কেসের মধ্যে আসবে না, কোনটা? স্ক্যান করবেন। হ্যাঁ, অবশ্যই আসবে। হ্যাঁ, স্টেপ 1 এ তুমি কি করবা? দেখো স্টেপ 1 এ আমাদের আমরা প্রথম কলামে কি ছিল আমাদের? আমার একটু হেল্প করতে হবে, তো বলতে হবে কথাবার্তা, ক্লাস নিতেছি বুঝছো, তার মধ্যে হচ্ছে আমাদের অনেক কিছু নাই, সরঞ্জাম আমাদের সাথে নাই। আচ্ছা, টেস্ট স্টেপ। আচ্ছা, টেস্ট স্টেপে আমাদের কি লগইন টু নেভিগেট টু লগইন পেজ অবশ্যই না, আমরা কি করব? নেভিগেট টু কি কিউআর কোড স্ক্যানার, তাই না? বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে টেস্ট ডাটাটা আমাদের, এখানে টেস্ট ডাটাটা হচ্ছে কিউআর কোড, বলবা যে কিউআর কোডটা আমরা স্ক্যান করব, বা হ্যাঁ, তো কিউআর কোড এক্সপেক্টেড রেজাল্ট আমাদের কি হবে? হ্যাঁ, আইডেন্টিফাইড দ্য কিউআর কোড, অ্যাকচুয়াল রেজাল্ট কি? আওয়ার সেন্সর ক্যান আইডেন্টিফাইড দ্য অ্যাকচুয়াল দ্য কিউআর কোড, স্ট্যাটাস পাস, তাই না? তারপর সেকেন্ড স্টেপে কি দেখো, এখানে প্রি কন্ডিশন কি ছিল? ইউজার হ্যাজ ভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। এখন আমাদের আসবে, এখন আমরা কি করব? ওইখানে আমাদের প্রি কন্ডিশন কি ছিল? কই জানো? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের প্রি কন্ডিশন কি ছিল? এক্ষেত্রে আমাদের দেখো একটা প্রি কন্ডিশন ছিল, রুলস না, এইখানে প্রি কন্ডিশন ছিল যে ইফ পেমেন্ট ইজ ওভারডিউ, এটা ছিল, তাই না? এটা বাদে কিছু ছিল? তোমরা কি এটা দেখছো কোশ্চেনটা? স্যার এখানে ওই যে আরেকটা ছিল না, যে এক সময় একটা মাত্র ডিভাইস, আর ওটা তো আমরা করতেছি না, ওটা ভালো করে দেখো। এখানে এটা তো এন্ট্রির সময় শুধুমাত্র, দেখো এখানে জাস্ট বইলা দিয়েছে যে কিউআর কোডের জন্য, ঠিক আছে? কিউআর কোড লগইন বা অ্যাক্সেস সিস্টেম, এখানে কি বলছে যে না স্যার, জাস্ট একটাই আছে, ওইটা পেমেন্ট যদি ওভারডিউ হয় ওইটাই ইনঅ্যাক্টিভ হয়ে ওইটা। যাবে। আর এখানে ফর সিকিউরিটি পাসওয়ার্ড মাস্ট ফলো স্ট্রিক্ট রুল, এলিট বা এদের জন্য। তোমরা তো এখানে কোনো স্যার ওটা তো নেক্সট স্টেপ, এটা তো নেক্সট স্টেপ, এটা ফ্রেঞ্চ রুলস ফলো করতে হবে, বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের জাস্ট আমাদের একদম বলে দিয়েছে যে টেস্ট কেস টেস্ট ডাটা রিকোয়ার্ড ফর দ্য কিউআর কোড বেসড লগইন অর অ্যাক্সেস সিস্টেম, কিউআর কোড বেসড লগইন এর জন্য, ঠিক আছে? আমার কিন্তু পাসওয়ার্ডের জন্য বলে নাই, ভালো করে দেখো। আচ্ছা, বুঝতে পারছি? এখন এই এরপরে টেস্ট কেসে আমাদের কি হবে? আমাদের হচ্ছে স্টেপ 2 তে কি হবে? স্টেপ 2 তে মেইনলি হচ্ছে আমরা ওভারডিউ আছে কিনা এটা আমরা চিন্তা করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের টেস্ট কেসে আমাদের পরেরটা হবে যে এ কি এলিট কাস্টমার নাকি এলিট কাস্টমার না, ঠিক আছে? তুমি এটা দিয়ে করতে পারো, এলিট কাস্টমার কি এলিট কাস্টমার না। আচ্ছা, এলিট কাস্টমারের আমাদের ধরো রেগুলার কাস্টমারের মান্থলি বিল কত, প্রিমিয়ামের কত, ঠিক আছে? আর এলিটের কত, এই তিনটা কেস তুমি করবা যে সে কি আসলে 1 2 নাকি 3। হ্যাঁ, সো যদি 1 হয় এক্সপেক্টেড রেজাল্ট, তুমি ওইটার ম্যাচ করে দিবা। আচ্ছা, এখন সে যেই মেম্বারই হোক, তোমার কেসে সে হয়তো বা এলিট মেম্বার হইতে পারে। হ্যাঁ, সো এলিট মেম্বার যদি হয় তাহলে তুমি এখন চেক করবা যে তার ডিউ হচ্ছে কত হওয়ার কথা, এক মাসে 7,000 টাকা, তাই না? তুমি তোমার মতো করে করে নিলা যে ওভার ডিউ তোমার জন্য হচ্ছে 2 মাসের টাকা যদি জমা থাকে, তাহলে তুমি বলবা যে তার 2 মাসের টাকা জমা আছে কিনা, মানে তখন তুমি চেক করবা যে তার ওভার ডিউ কত হওয়ার কথা, 14,000 টাকা ডিউ আছে কিনা। ওই মুহূর্তে ধরো 14,000 টাকা যদি ডিউ থাকে,
তাহলে তোমার এক্সপেক্টেড রেজাল্ট কি, তাহলে লগ ইন করতে দিবা না। অ্যাকচুয়াল রেজাল্ট কি, লগ ইন করতে দিবা না। হ্যাঁ, আর যদি থাকে তাহলে কি লগ ইন করতে দিবা। আমার কথা বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই, নাকি এটা করে দিব আমি একটা খাতায়? স্যার করে করে দেন, দিলে মাথার ভালো উপর হয়। দিয়ে করে দিলে অনেক ভালো হয় স্যার। তাই? আচ্ছা ঠিক স্যার আছে। স্যার এটা মানে অন্য যদি একটা করে দিতেন ভালো হইতো। এটা বাদে, এটা বাদে। জি স্যার, জি স্যার। আচ্ছা আমার একটা কোশ্চেন দিও গ্রুপে, আমি করে দিব না, ঠিক আছে? স্যার যে টেবিলটা দেখালেন টেবিল অনুযায়ী তো সেমই থাকবে, আমরা খালি এক একটা ধাপ করে আগাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টেবিল অনুযায়ী সেম থাকবে। টেবিল তো তোমাদের ইচ্ছেতেই আছে, এটা তো হচ্ছে তোমাদের হচ্ছে স্লাইডেই 14 নাম্বার পেজে আছে। আমরা কি জাস্ট টেবিলটাই আঁকবো আর কিছু টেবিল না? আর কিচ্ছু না। তোমাদের ফাইনাল ইয়ার স্টুডেন্ট এই টেবিল আঁকাইছে। আমি অন্য একজন টিচারকে দেখলাম যে ওদের হচ্ছে কোড লিখতে হয়, উনি শিখাইছে যে শুধুমাত্র টেবিল আঁকানোর জন্য। তো এখনো অনেকে টেবিল আঁকায় যাচ্ছে ফাইনাল ইয়ারে, তোমরা তো এখনো ছোট। নোটসেও কি কিছু দিয়ে দিবে? বুঝি না তোমার কথা নিবিড়। স্যার নোটস আছে যে পাশের টেবিলে। কই বাবা? আচ্ছা এটা তো এটা ইস্যু না, নোটস তুমি দিতে পারো নাও দিতে পারো, নোটস কোনো ইস্যু না। তোমরা ছোট ছোট যে জিনিসগুলো প্রয়োজনীয় এগুলো নিয়ে একটু কনসার্ন থাকো বেশি। বুঝতে পারছো? জি স্যার। আমি এটা করে দেবো না। আচ্ছা এগুলা আর একটা জিনিস আমাদের আছে তাই না, টেস্ট কেস। টেস্ট কেস চার কোনটা যেন আমাদের আছে, ডাটা ইনপুট আউটপুট তাই না, এরকম একটা জিনিস আছে আমাদের। জি স্যার, ডাটা ইনপুট আউটপুট, ফর্ম স্যার। ইনভয়েস এগুলো বানাইতে হবে। এটা না? জি স্যার। জি স্যার, এটা এটা তো ইজি জিনিস আসলে। হ্যাঁ, এখানে এই স্লাইডটা এইভাবে বিল্ড হয়ে গেছে যে আমাদের ইনপুট ফর্ম বানানোর জন্য আমাদের কি কি একটা ভালো ফর্ম আসলে কি কিভাবে হইতে পারে, ঠিক আছে? স্যার এই যে আমাদের ফার্স্টে যে ডায়াগ্রামটা আছে এটা কি লাগবে? লাগতেই তো পারে, এটা তো খুব কঠিন কিছু না। আচ্ছা ডায়াগ্রাম বুঝায় আমরা, ইনপুট আউটপুট মেথড কোথায় আসলে কাজে লাগে। হ্যাঁ বুঝতে পারছো? যেমন তুমি ইনপুটে কি দাও, ধরো তুমি কাস্টমার কি করবা, ধরো একটা জায়গা থেকে একটা কোনো প্রোডাক্ট কিনবা। হ্যাঁ, তুমি একটা ইনকোয়ারি করো, ধরো একটা প্রোডাক্ট, ধরো তোমার একটা ফেভারিট প্রোডাক্টের কথা বলে, ধরো তুমি একটা কি কিনতে চাও, ধরো হচ্ছে PS5 কিনতে চাও। হ্যাঁ, তো তুমি বলবা ধরো হচ্ছে যে কোনো, ধরো দারাজে গেছো, জানি না দারাজে পাওয়া যায় কিনা, তো তুমি দারাজে ধরো গেছো, এখানে ইনকোয়ারি করতেছো PS5 ধরো আছে কিনা। সো তোমার দারাজ কি করতেছে এটা এখানে বলছে যে এই কোয়েরিটা ও রিড করতে, তুমি তো তোমার মতো করে লেখো, তুমি তো আর কখনো এসকিউএল স্ট্রাকচারে লেখো না তাই না, সিলেক্ট এত এরকম আমাদের কোডে তো তুমি লেখো না, এটাকে কনভার্ট করতে হয় তাই না। ওই ওই কোডটাকে এসকিউএল এ কনভার্ট করে, যে জেনারেট এসকিউএল। হ্যাঁ, এসকিউএল এ কনভার্ট করার পরে সেই প্রোডাক্টটা আমরা এখন হচ্ছে ডাটাবেজে রিড করে, ডাটাবেজে যে তখন ম্যাচ করে যে তুমি চাচ্ছ হচ্ছে ম্যাকবুক, ঠিক আছে? সো সরি PS5, সো PS5 এর একটা কোড থাকে, ওই কোডটা ম্যাচ করে। এটা একটু বড় হলে শিখবা, ডাটাবেস তো তোমরা পড়ো নাই, তো না, এক্ষেত্রে স্যার। কোড ম্যাচ করে দেখে কি হ্যাঁ আছে কিনা, এরপর প্রোডাক্টে যায়, প্রোডাক্টের থেকে তোমাকে আউটপুটে দেখায় হ্যাঁ আছে, এই 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 আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা যদি একটা স্ট্রাকচার দেখি, একটা যদি ডাটাবেস সিস্টেম দেখি, ডাটাবেস হচ্ছে একটা, আমরা এসকিউএল পড়বো আর কি, ডাটাবেস হচ্ছে একটা টেবিলের মতো। হ্যাঁ, তো আমরা যদি একটা একটু ধারণা দেই, যেহেতু তুমি জানতে চাইলা, আচ্ছা এখানে আমরা এই যে এটা হচ্ছে একটা ডাটাবেস, বুঝছো? এটা হচ্ছে আমাদের একটা ভিউ। ডাটাবেজে কেমন থাকে, ডাটাবেজে হচ্ছে পড়ছো তো ইন্টারমিডিয়েটে তাই না, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এখানে হচ্ছে আমাদের কলাম গুলা থাকে, কলামে এই প্রত্যেকটা রোকে আমরা বলি হচ্ছে রেকর্ড। হ্যাঁ, যেমন হচ্ছে একটা রেকর্ড ধরো ওয়ান, তার নাম হচ্ছে লিয়াম স্মিথ, কান্ট্রি USA এরকম। তো তুমি ধরো লিয়ামকে খুঁজতেছো, তখন তুমি কি সার্চ দাও,
লিয়ামের সব ইনফরমেশন, হ্যাঁ, তখন তুমি কুয়েরি লেখো যে এরকম সিলেক্ট কি সার্চ দিয়ে স্টার, মানে তুমি লিয়ামের সম্বন্ধে সব জানতে চাও, ফ্রম কাস্টমার হোয়ার ফার্স্ট নেম ইজ লিয়াম, এটা হচ্ছে এক্সকিউজ। এটা একটু আচ্ছা, এখানে কি জাস্ট ডিজাইনের রুল গুলো আছে, আমরা আসলে কিভাবে রুল ফলো করব, বা 7টা সেকশন আছে একটা ফর্মে, যেমন হচ্ছে হেডিং, এগুলো একটু ফলো করতে হবে। হেডিং, আইডেন্টিফিকেশন, অ্যাক্সেস, তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন, বডি, সিগনেচার, ভেরিফিকেশন, টুলস, কমেন্টস, হ্যাঁ, এগুলো একটু দেখবা। এই 7টা স্টেপের 7টাই যেন হচ্ছে তোমার ফর্মে যেন থাকে। স্যার এখানে টুলস আর কমেন্টস বলতে কোনটা বুঝাইছে? টুলস আর কমেন্টস দেখাইতেছি। টুলস আর কমেন্টস বলতে তুমি অনেক সময় কিছু কমেন্টস রাখো একটা ফর্মের লাস্টে, যে ইউজার ফিল আপ করতেছে বাট ও যেন কিছু কমেন্টস রাখতে পারে, ওইটা হচ্ছে কমেন্ট সেকশনে বা টুলস সেকশনে আমরা রাখি, বুঝতে পারছো? কিছু কমেন্টস রাখে, হ্যাঁ, এখানে টুলস না, এটা তো টোটালস। আচ্ছা, আমি ভুলে টুলস বলছি। আচ্ছা, এখানে আমরা দেখি কিছু ক্যাপশনের টাইপ, যেমন ক্যাপশন হইতে পারে লাইন ক্যাপশন, যখন ক্যাপশন এবং সেটা লাইন সেম থাকে বা অ্যাক্সেস থাকে তখন। তারপরে বিলো লাইন, লাইনের নিচে যদি আমি কোনো ক্যাপশন রাখি, এগুলো তোমরা জানোই। তারপরে হচ্ছে বক্স ক্যাপশন, ব্লা 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 ব্লা, ভার্টিক্যাল চেকলিস্ট, হরিজন্টাল চেকলিস্ট, এই যে যখন চেকলিস্ট গুলো হরিজন্টালি থাকবে, ভার্টিক্যাল চেকলিস্ট হচ্ছে চেকলিস্ট যদি ভার্টিক্যালি নিচে নিচে থাকে। তারপর টেবিল, টেবিলের ক্যাপশন, এরকম আমরা ফর্ম তৈরি করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে ডাটা ইনপুট মেথডস গুলা। ডাটা ইনপুট মেথডস আসলে দুই রকম, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইন ডাটা ইনপুট মেথডটা কেমন? অনলাইন ডাটা ইনপুট মেথডটা হচ্ছে এরকম যে যেখানে তুমি ডাটা ইনপুট দিতেছো সেটা একদম রিয়েল টাইমে হচ্ছে। ফর এক্সাম্পল, তুমি এখানে ডাটা ইনপুট দিতেছো, যেমন হচ্ছে তুমি দুই জায়গায় ধরো, একটা তুমি হচ্ছে এক্সেলে ইনপুট দিতেছো, আবার আরেকটা হচ্ছে ফর্মে ইনপুট দিতেছো। তুমি একটা ফর্ম নিলা কারো কাছ থেকে, তোমার স্টুডেন্টদের বা তোমার ফ্রেন্ডদের তুমি একটা ফর্ম দিলা, খাতা কলমে, যে ফর্মে ও কিছু ফিল আপ করে দিল, যেই ফর্মের ডাটাগুলো তুমি এসে ইন ফিউচারে এক্সেলে বসাচ্ছ, ওটা হচ্ছে অফলাইন। আর অনলাইন যেটা হচ্ছে রিয়েল টাইমে যেই এটা একদম অ্যাক্সেস হয়ে যায়। যেমন বর্তমান সময়ে যে ফর্মগুলা, গুগল ফর্ম যেগুলো আমরা শেয়ার করি, গুগল ফর্মের ডাটাগুলা সরাসরি এক্সেলে আমরা গ্যাদার হয়ে যায় উইদাউট কনসার্ন অফ এনি আদার্স হিউম্যান, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা আরো দেখি, এক্ষেত্রে জাস্ট বলতে যে আসলে গুড ডিজাইন কি ব্যাড ডিজাইন কি, এগুলা সিলি বিষয়। যেমন হচ্ছে এগুলা ব্যাড ডিজাইন, হ্যাঁ, ইন্টার ডেট দিছো, জাস্ট কয়েকটা ফাঁকা ফাঁকা দিয়ে রাখছো। বাট গুড ডিজাইন কি কয় ঘর, মান কয় ঘর, ইয়ার কয় ঘর, এগুলা বোঝা যায়। এগুলো হচ্ছে গুড ডিজাইন, যেগুলো হচ্ছে তোমরা ফলো করবা একটু পরে। হ্যাঁ, তো আমরা এখানে একটু দেখি, এখানে আমরা ইনভয়েসই তো আমাদের আসে বেশি, তাই না? লাইন ফরম্যাট ব্লা ব্লা ব্লা, এটা একটু দেখবা। এটা থেকে একটু প্রশ্ন আসতে পারে, আউটপুট ডিজাইনিং এফেক্টিভ আউটপুট গুলা, এখানে একটু ট্রেড অফ নিয়ে আসতে পারে। আমি এর আগে আসে নাই, বাট এবার আমার মনে হয় যে এটা একটু গুরুত্ব বহন করে। হ্যাঁ, হচ্ছে প্রিন্টার, ডিসপ্লে স্ক্রিন, অডিও আউটপুট, আমরা একটু বলি। হ্যাঁ, জাস্ট হচ্ছে ডিসপ্লে স্ক্রিন আর অডিও আউটপুট সেম। ডিসপ্লে স্ক্রিন এবং হচ্ছে ডিভিডির সাথে তুলনা করি। ডিসপ্লে স্ক্রিনে কি হবে, যেটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একদম রিয়েল টাইম ট্রান্সমিশন করতে পারতেছি, তাই না, ডিসপ্লে স্ক্রিন গুলাতে। তারপর ইন্টারেক্টিভ কেন? ডিসপ্লে স্ক্রিন শুধুমাত্র তুমি আউটপুট দেখাচ্ছ এমন না, যেটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিতেছে কিবোর্ড স্রোতে, ওইটাই তোমার এখানে দেখা যাচ্ছে। ধরো তুমি গেম খেলতেছো, হ্যাঁ, এখন গেমে তোমার কোন একটা মুভমেন্ট, যে মুভমেন্টটা তুমি নিয়ন্ত্রণ করতে পারতেছো, এটা হচ্ছে ডিসপ্লে স্ক্রিন। বা ডিভিডি এগুলার ক্ষেত্রে কিন্তু অনেক রকম না, যদিও অনেক কিছু তুমি চেঞ্জ করতে পারো। ধরো একটা তুমি গান শুনতেছো ডিভিডি প্লেয়ারে, জিনিসটা হচ্ছে লার্জ ক্যাপাসিটি আছে, প্রচুর জিনিস তুমি ধারণ করতে পারতেছো। হ্যাঁ, মাল্টিমিডিয়া আউটপুট এটা দেখাইতে পারতেছে। হ্যাঁ, পয়রো এগুলো আসলে সবাই সবকিছু জানো। হ্যাঁ, আবার এইখানে যে এরকম টপ ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা জানছি যে এতদিন, টপ ম্যানেজমেন্ট আমরা প্রথম ক্লাসে আমরা যেটা পড়ছিলাম, যে টপ ম্যানেজমেন্টে কি থাকে। টপ ম্যানেজমেন্ট কোনো ডাটার হাই লেভেল ডাটা সে দেখতে পায়,
সে আসলে লো লেভেল ডাটা দেখতে পায় না, হাই লেভেল ডাটা দেখতে পায় বলতে সে দেখতে পায় ওই যে আমরা বলছিলাম যে এ প্লাস কতজন পাইছে, এ কতজন পাইছে, রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা ধরো হেড স্যার পর্যন্ত এই জিনিসটা আমরা দেখতেছি। বাট এরপরে ধরো ভিসি স্যারের কাছে ধরো এই জিনিসটা ভিসি স্যারকে আমরা কি রিপ্রেজেন্ট করাবো, আমরা পাই চার্ট বা বার চার্ট রিপ্রেজেন্ট করাই যে এই ইয়ারে আমরা এতগুলা পাবলিকেশন করতে পারছি, যেটা আগের বছরের চাইতে এত গুণ বেশি, ঠিক আছে, যেটা হচ্ছে সফটওয়্যারের চাইতে এত গুণ বেশি, যেটা ইলেকট্রিক্যালের চাইতে এত গুণ বেশি, আমাদের এতগুলা ফান্ডিং আছে। আমরা জাস্ট পাই চার্ট চিনো তো সবাই? জি স্যার। পাই চার্ট, বার চার্ট বা এগুলো স্রোতে দেখাইতে পারি। হ্যাঁ, এগুলা এখানে বলা হয়েছে। ইন্টারনাল এক্সটার্নাল আউটপুট কি? ইন্টারনাল আউটপুট হচ্ছে তোমার কোন সিস্টেমের যে আউটপুট, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের ওই সিস্টেমটা ডেভেলপমেন্টের জন্য রাখি, ওইটাকে বলে ইন্টারনাল আউটপুট। ইন্টারনাল আউটপুট কারা ইউজ করে? ইন্টারনাল আউটপুট ইউজ করে হচ্ছে ওই সিস্টেমের ভেতরের মানুষগুলাই হচ্ছে ইন্টারনাল আউটপুট ইউজ করে। এক্সটার্নাল আউটপুট কি? এক্সটার্নাল আউটপুট হচ্ছে যেটা আমরা কাস্টমারের জন্য রেখে দিই, যেটা হচ্ছে কাস্টমার ইউজ করে, যেটাকে আমরা এক্সটার্নাল আউটপুট বলি, যেটা হচ্ছে কিছুটা পলিশড আমরা করি। ধরো ইন্টারনাল আউটপুটে কিছু প্রবলেম আছে, যে প্রবলেম গুলো ধরো একটা সাবান বানাচ্ছ তুমি, এই সাবানটা কি হচ্ছে, তুমি সাবান ধরো বানালা, এই বানানোর পরে এখানে ওই যে টেস্টিং এর ক্ষেত্রে আমরা কি বেটা টেস্টিং পড়ছিলাম, হ্যাঁ, তো এই টেস্টিং এর ফলে এখানে কিছু আউটপুট আমরা পাইলাম যে এই 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 অবস্থা, তখন আমরা এটাকে আমরা বলি ইন্টারনাল টেস্টিং। এবং ওই টেস্টিং এর পরবর্তীতে যদি আমরা আরো পলিশড করে যখন বাজারে ছাড়ার জন্য দিই, এটা হচ্ছে এক্সটার্নাল আউটপুট। এই জাস্ট এখানে আর কিছুই, জাস্ট হচ্ছে লাস্টের কিছু পার্ট আমাদের আছে, যেটা হচ্ছে তোমাদের ইয়ার ব্যাপার। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ইনভয়েস আসলে কি জিনিস, এটা কি কেউ বলতে পারবা? কেউ কি এটা কি বলতে পারবা যে ইনভয়েস কি? স্যার, কোথাও থেকে কোনো কিছু কেনাকাটা করলে হ্যাঁ, বা শপিং করলে আমাদের যে ইনভয়েসটা দেয় আর কি, কত টাকা শপিং করছি, ভ্যাট কত। কত শপিং receipt, করছো, sir. অথবা রিসিভ বিল বা রিসিট। ইনভয়েস। সো আমরা দেখো এখানে সবার প্রথমে এই যে একটা সিম্বল আছে বা পিকচার আছে, এটা আমরা দিতে পারবো না, জাস্ট আমরা এরকম করব। ইনভয়েসটা আমরা কিভাবে তৈরি করব, আমাদের কোশ্চেনটা কই যেন, কোশ্চেনটা, আচ্ছা এটার ইনভয়েস আমরা দেখছিলাম তাই না? এই ইনভয়েস চাইছে, এটা আমি দেখাইতেছিলাম, দেখাইছিলাম না? জি স্যার, এটাই দেখাচ্ছিলেন। এটা দেখাইতেছিলাম, আচ্ছা এটা দেখাইতেছিলাম। আচ্ছা এইখানে দেখা চাইছে দিদেন মান্থলি পেমেন্ট ইনভয়েস ফর দা মেম্বার্স। আচ্ছা, তাহলে বিষয়টা আসলে কি হচ্ছে, মেম্বার সে এক মাসে কি কি ইউজ করছে, সে কেমন মেম্বার ছিল, ব্লা ব্লা, এই জিনিসটা তার কাছে একটা মেইল যাচ্ছে, হ্যাঁ, এবং মেইলে ওই এগুলাই দেখাইতেছে, এলিট মেম্বার ছিল, সে 5 দিন এরকম করছে, তার এত টাকা বিল হয়েছে, এগুলাই তো তার কাছে যাবে, এটাই হচ্ছে ইনভয়েস। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে ইট মে ইনক্লুড ইনভয়েস নাম্বার, তাই না? তারপর হচ্ছে মেম্বার ডিটেল, বেস মেম্বারশিপ ফি, তাই না? এই যে দেখো মেম্বারশিপের ডিটেল, তাই না? তারপর কি বলছে, মেম্বারশিপের ফি, মেম্বারশিপের ডিটেইলে কি ছিল, মেম্বারশিপের ডিটেইলে এসে এলিট মেম্বার, রেগুলার মেম্বার, নাকি ওই যে আরেকটা মেম্বার কি যেন টাইপ ছিল, তারপর রেজিস্ট্রেশন ফি, যদি তার রেজিস্ট্রেশন ফিও ইনক্লুডেড থাকে তাহলে তুমি দিবা, আর না আদারওয়াইজ নাই। তারপর অপশনাল সার্ভিস সে নিছে কিনা, ঠিক আছে, অ্যামাউন্ট আছে কিনা, এই জিনিসগুলো আসলে এখানে থাকবে। মেইন পয়েন্টটা কি, তা আসলে কিছুই না, এখানে এই যে এই জিনিসপত্রগুলা তুমি তোমার মতো করে দিবা, যেমন হচ্ছে ওই জিমের নাম, জিমের অ্যাড্রেস, নিচে একটা দাগ দিবা, এটা হচ্ছে একটা ইনভয়েস, একদম খুবই সিধা সাদা। তারিখে তুমি চাইতেছো অর্ডারের একটা নাম্বার দিবা, তারিখটা হবে যেই দিন আমরা পরীক্ষা দিতেছি, ফর এক্সাম্পল ওই দিনে। হ্যাঁ, এখানে কাস্টমারের নেম ধরো তুমি এখানে লিখলা যে কাস্টমারের নাম হচ্ছে প্রণয়, তার অ্যাড্রেস হচ্ছে ধরো হচ্ছে এই যে 1 নাম্বার হল, হ্যাঁ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি হচ্ছে খাগান, হ্যাঁ, ফর এক্সাম্পল ফোন নাম্বার দিলা তোমার নিজের ইয়েতে বা যে তোমার ফ্রেন্ডের ইয়েতে, বা এই অ্যাড্রেস এগুলো তুমি দিলা, হ্যাঁ। তারপরে হচ্ছে এই দেখো পেমেন্ট অ্যামাউন্ট কিন্তু তোমার। আচ্ছা, এখন আমরা এখানে দেখি এই জায়গাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমাদের এখানে কি বলছিল, অবশ্যই ইনভয়েস একটা নাম্বার থাকবে, এই যে ইনভয়েস নাম্বার তুমি তোমার মতো করে দিবে।
দিবা, এরপরে কোয়ান্টিটি, তাই না? এখন এই যে 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 তার নেমটা ছিল, তখন তার নেমের পাশে তুমি এইটাও দিবা যে তার আসলে মেম্বারশিপের টাইপটা রেগুলার, ফর এক্সাম্পল। তো রেগুলার দেওয়ার পরে এরপরে এই জায়গাগুলো আমাদের কোয়ান্টিটি গুলা তৈরি হবে। যেমন হচ্ছে এখানে যেমন বলছে যে স্টার ওয়ার্স ব্লা ব্লা কি কি বলছে বুঝতেছি না, ভিএইচএস, আচ্ছা এখানে এটা ইউনিট প্রাইস কত, একটার ইউনিট প্রাইস এত, সে নিচে একটা, তাহলে টোটাল হচ্ছে এত। মানে খুবই সিম্পল আর কি, একটা রিসিট বানানো ছাড়া আসলে কিছু না এখানটাতে। তো তুমি এটারও রিসিট এরকম করে বানাবা যে ইনভয়েস নাম্বার, মেম্বারের ডিটেলস, ওই যে মেম্বারের নাম কি, মেম্বার আর বাড়ি কোথায়, হ্যান ত্যান, মেম্বারের মেম্বারশিপের টাইপ কি, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে রেজিস্ট্রেশন ফি তো ধরো দিতে পারো। আচ্ছা, এখন এগুলা তো তুমি দিলা, তাহলে এই যে এখান থেকে ধরো আমরা একটা কেস নেই রেগুলার, সেটার পার মান্থেরই কত, এত টাকা। সো ধরো তার বাকি আছে 2 মাসের হিসাব, তাহলে তুমি কি দিবা, কোয়ান্টিটি 2, তাই না? পার কোয়ান্টিটির ভ্যালু কত, 2500 টাকা, তাহলে 2500 ইন্টু 2, 5000 টাকা। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে এই যে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন ফি, তাহলে তুমি যে মাসের জন্য বলতেছো, তো এখানে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন ফিও তুমি দিয়ে দিলা, তো রেজিস্ট্রেশন ফি 3000 টাকা। মানে এখানে একটু করলা, বড় করলা, রেজিস্ট্রেশন ফি এত টাকা, একটা কোয়ান্টিটি একজনের জন্য 3000 টাকা সাথে অ্যাড হলো। আচ্ছা, অপশনাল দেখো, সার্ভিস ইনক্লুড পার্সোনাল ট্রেনিং, এত পার সেশন, তাহলে ও হচ্ছে কতগুলা সেশন নিছে, ধরো পার্সোনাল ট্রেনিং ধরো 30 দিনে 5টা পার্সোনাল সেশন নিছে, তো ওইভাবে কোয়ান্টিটি 5 দিলা, 5500, এই তো ওইখানে ওই পাশে যোগ হয়ে থাকতো। তারপরে ধরো এখানে যত তুমি বাড়াইতেছো, নিউট্রিশন কনসালটেশন, তাই না, নিউট্রিশন কনসালটেশন নিচে ধরো 2 বার নিচে 800 টাকা ইনটু 2, এরকম করে তুমি বাড়াইতেছো ফর নন এলিট মেম্বার। যদি এলিট মেম্বার তাহলে তার জন্য আবার এই অপশনাল সার্ভিসের নাই, সে আসলে সব ইয়েতে পাইতেছে। হ্যাঁ, তো খুবই সিম্পল একটা জিনিস এখানে। তো এরকম করে তুমি এখানে কি দেখতে তো পারতেছো নাকি? স্যার মেইন কোশ্চেন হচ্ছে আমরা কি পেপারে জাস্ট ফর্মটাই আঁকবো, মানে ফর্মেট দেখো এখানে পেপারে কি কি A4 বলছিল সাইজের বলো? বক্স করে। হ্যাঁ, ওইখানে বলছিল কাস্টমারের ডিটেল, তো কাস্টমারের ডিটেলের এই পার্ট থাকবে, তাই না? বুঝতে পারছো? মোট কথায় এমন হ্যাঁ একটা ডিজাইন আঁকি দিব ফর্মের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জাস্ট একটা একদম নিট এন্ড ক্লিন এভাবে আঁকাই দেবে, একদম মূল কথা এটা, তুমি খুব ভালো করে বুঝতে পারছো, গুড। আমরা কি পেন্সিল দিয়ে করব, লাইক আমরা পেন দিয়েই করব পুরোটা, কারণ ভুল তো হইতে পারে। করতে পারো তুমি তাহলে স্যার স্যার, পুরোটা আমরা পেন্সিল দিয়ে করব। হ্যাঁ করতে স্যার পারো। তাহলে আচ্ছা ফর্ম বা স্যার, ইনভয়েস এখানে আমাদের যেটাই বলুক, এটা কি আমরা পুরোটা ফিল আপ করে দিব স্যার, না জাস্ট ইনফ্রাস্ট্রাকচারটা আঁকবো? কোনটা ফিল আপ করবো বাবা, এগুলা? জি স্যার। এগুলা না ফিল আপ করলে তো তুমি জিরো, তোমার ইনফ্রাস্ট্রাকচার মানে দিয়ে আমি কি ইনভয়েসটা করবো? মানে একটা এক্সাম্পলেরই ইনভয়েস আঁকতে হবে হ্যাঁ, আমরা, ওইখানে তো ফর্ম বলুক প্রশ্নে বা তাই ইনভয়েস বলছে, বলুক। প্রশ্নে তো তাই বলছে, এই যে প্রশ্ন তো তাই বলছে রে বাবা, প্রশ্নটা ভালো করে পড়ো। It may include invoice number, member details, blah 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 blah, membership fee, registration fee, optional service, total payable amount, payment status, paid নাকি unpaid আছে, due date কবে, payment gateway, reference ID, এগুলো সবই তোমার দিতে হবে। এখানে যা যা বলছে, এখানে একটা জিনিস মিস গেলে তোমার মার্ক একটু একটু করে কাটতে থাকে। রেগুলার আর এটা কোথায় লিখবো? কোনটা রেগুলার? ওই যে টাইপ। মেম্বারশিপ। হ্যাঁ, এই যে এখানে লিখতে পারো কাস্টমারের এই 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 জায়গাটাই মেম্বারশিপের টাইপ, তোমার এইখানে লিখতে হবে না, তুমি এইখানেই তো লিখতে পারো উপরে, এইখানে তো পুরাটা মেম্বার ডিটেইলস স্যার। হ্যাঁ, মেম্বার ডিটেইলস। ওইখানে তো রেগুলারও আছে, ইলাইট আছে, এখন তো ওখানে বলে নাই তো কোনটার জন্য করব। না, বলে নাই, তুমি যে কোনো একটার জন্য করবা, যে কোনো এডিট একটার জন্য করলে করব। ওই যে মনে রাখবা, এডিট করলে আবার ওই যে এক্সট্রা মানে যে হ্যাঁ, change হবে। অপশনাল ওগুলো আবার দিবা না, বুঝছো? স্যার কাস্টমার টাইপ তো 3টাই লিখবো, সাথে একটা বক্স দিয়ে হচ্ছে যেটা আমরা ইউজ করতেছি ওইটার মধ্যে টিক চিহ্ন দিয়ে নিব, এরকম। সেই তুমি তো অনেক বুদ্ধিমান, হ্যাঁ করতে পারো, নাও করতে পারো, ডাইরেক্ট হচ্ছে ওই কাস্টমার ওই জায়গায় টাইপ লিখে দিতে পারো। বুঝাইতে পারছি? জি স্যার। আর আর কোন ইস্যু? স্যার আমাদের তাহলে সিলেবাস আর কি কি জিনিস আছে, মানে আরো 3টা টপিক দেখলাম, সেটা হলো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স আমি আর দিছি ওগুলা?
না স্যার, কে কিন্তু দিছে? বিভিন্ন সেকশন থেকে অন্যান্য ফ্রেন্ডরা শেয়ার করতেছে, বলছে ওদের নাকি মাস্ট পড়তে বলছে। মাস্ট করতে বলছে? জি স্যার, যে ই কমার্সটা মাস্ট পড়তে বলছে স্যার। আমি ম্যাডামের মেইল তোমারে ফরওয়ার্ড করে দেব। আচ্ছা স্যার মাসফিক, এটা সফটওয়্যার হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স আর টেস্টিং একই জিনিস না? হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স আর টেস্টিং কি একই না? একই বলতে পারো। টেস্টিং হচ্ছে টেস্টের মাধ্যমে কোয়ালিটি অ্যাসিওরেন্স করতেছে। আমার স্ক্রিন তো দেখতেছো তাই না? জি স্যার। আচ্ছা, স্ক্রিনে দেখো আমরা হচ্ছে ফাইনালে কি কি আমাদের করতেছি। এই যে এটা ফিজিবিলিটি অ্যানালাইসিস, জি স্যার। তাই না? তারপর মিড টার্ম এক্সামের পরে ম্যানেজিং দা এই যে ইনফরমেশন, তাই না? ইনফরমেশন বুঝতে পারছো এটা কোনটা? জি স্যার, এই পার্ট চার্ট, গান চার্ট এগুলো ছিল এটার মধ্যে। অ্যাসাইনমেন্ট এগুলা যাই হোক, এগুলো আমরা অন্যভাবে নিচ্ছি। ডাটা ইনপুট আউটপুট যেটা আমরা আজকে পড়াইলাম, সিস্টেম টেস্টিং আমরা পড়াইছি, ইনফরমেশন সিকিউরিটি আমরা পড়াইছি, ই কমার্স আমি এখন পড়াই দিব। দেখবা যে তারপর বলবা যে স্যার শুধু শুধু বলছি, কারণ এটা আমি ভালো জানি। হ্যাঁ, হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন এই শেষ। তারপরে কোয়ালিটি এন্ড মনিটরিং এ কি আছে আমার দেখতে হবে। কোয়ালিটি এন্ড মনিটরিং, দেখি কোয়ালিটি এন্ড মনিটরিং এ কি আছে। আব্দুল সাত্তার স্যারের। স্যার একটু সামার 25 এর কোশ্চেনটা দেখবেন, ইনপুট ইন্টারফেসের। আমারে পাঠায়ো ভাই, আমি এখন আর দেখবো না। আমি এখন এই যে একটু দাদা বাকি আছে, এই যে মাস্ট নাকি পড়তে বলছে, এগুলো পড়াবো। ঠিক আছে, তো আমরা এখন মাস্ট কি কি আছে এগুলো আমরা একটু পড়ি। আচ্ছা, এটা আমাদের বাকি আছে ই কমার্স, তাই না? জি স্যার, ই কমার্স। ই কমার্সে আমরা বুঝি লার্নিং অ্যাক্টিভিটিস আছে। যাই হোক, ই কমার্স কি জিনিস বলো, কে বলতে পারবা ই কমার্স কি জিনিস? ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স শপিং সাইট গুলো আমাদের যেখানে জিনিসপত্র কেনা যায় অনলাইনে। মূল কথা হচ্ছে আমরা টাকা পয়সার লেনদেন করব, টাকা পয়সার হিসাব নিকাশ আছে, কিন্তু সেটা ইলেকট্রনিক উপায়, ওটারে বলা হচ্ছে ই কমার্স। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় বেশ যেগুলো হিস্ট্রি আমি জানি, অবশ্যই তোমাদের জানার প্রশ্ন আছে যদি বিসিএস দাও, এছাড়া আসার কথা না। তারপরে এখন হচ্ছে এই যে এটা আবার ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে আবার 3-4টা ইউনিক ফিচার আছে। প্রথম ইউনিক ফিচার গুলা কি? ইউবিকুইটি। ইউবিকুইটিটার মানে কি? সব জায়গায় বিস্তৃত। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি যদি ধরো একটা ইয়ের কথা বলি, এই যে ধরো মারামারি জিনিসটা, হ্যাঁ, এটা ইউবিকুইটাস। হ্যাঁ, এটা তুমি বাংলাদেশেও পাবা, ইন্ডিয়া গেলেও পাবা, আমেরিকা গেলেও পাবা, ইরাক, ইরান, সব জায়গায় পাবা। মানুষের সাথে মারামারি করতেছে, এটা মানে হচ্ছে ইউবিকুইটি। তার মানে কি বুঝাইতেছে? ইন্টারনেট বা ওয়েব টেকনোলজি যেটা সারা পৃথিবী সব জায়গায় পাবা। বাংলাদেশ হয়তো বাংলাদেশি স্পিড কম আমেরিকার চাইতে এতটুকু। ঠিক আছে, তারপরে কি? গ্লোবাল রিচ। হ্যাঁ, গ্লোবাল রিচ অবশ্যই যে কোনো জায়গায় তুমি যেন রিচ করতে পারো, এটাই বোঝাইতেছে। তারপর ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডস থাকতে হবে। হ্যাঁ, তো মানে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড যেমন আমরা বুঝাইতেছি হচ্ছে ডলারে পেমেন্টের বিষয়গুলো। রিচনেস যেমন হচ্ছে অডিও ভিডিও এগুলোই করতে পারে। ইন্টারঅ্যাক্টিভিটি কথাটার মানে কি? যেখানে হচ্ছে আমরা ইউজারের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারি। ইন্টারঅ্যাকশন মানে কি? ইউজারের সাথে আমরা কথাবার্তা বলতে পারবো। আমি হয়তোবা তার সাথে সরাসরি দেখা হলে মাথায় টুকার না দিতে পারেও তারও ফেসবুকে একটা পোক করতে পারবো, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে ইনফরমেশন ডেনসিটি অনেক বেশি থাকবে। হ্যাঁ, প্রচুর ইনফরমেশন তোমার কাছে থাকবে, ভাস্ট ইনক্রিজ ইন ইনফরমেশন ডেনসিটি। আর পার্সোনালাইজেশন, কাস্টমাইজেশন, তুমি তোমার মতো পার্সোনালাইজ কাস্টমাইজ করতে পারতেছো, এবং সোশ্যাল টেকনোলজি। হ্যাঁ, এতগুলা। এখন এক্ষেত্রে আমাদের কি হেল্প হয় দেখো, এক্ষেত্রে আমাদের হেল্প হয় কি? আমরা আগে কি করতাম, ম্যানুফ্যাকচার যেমন হচ্ছে বাংলা লিঙ্কের অ্যাড গুলার কথা আমার খুব মনে পড়ে, যখন আমাদের ইন্টারনেট আসতেছে ওই সময়গুলাতে। হ্যাঁ, বাংলা লিঙ্কের অ্যাড দেখছো তো তোমরা? হ্যাঁ, কি মনে আছে? এর থিম ছিল হচ্ছে কি যেন ছিল, যাই হোক, ওইখানে দেখাইতো হচ্ছে যে এরকম ইলিশ মাছ কিনতেছে বা করতেছে, বাট হচ্ছে পাইকারিরা
কম দামে কিনতেছে, বলতেছে যে আরে এখন তো মাছ খুব কম দামে যাইতেছে, সো কমে দিয়া দাও, আমি কমে বিক্রি করি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে কস্টিংটা অনেক বাইরে যাইতো, মানে ম্যানুফ্যাকচারাররা আসলে লাভবান হইতো না। হ্যাঁ, তো তার পরবর্তীতে কি হচ্ছে, ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট রিটেইলারের কাছে যাচ্ছে, বাট এখন বর্তমান সময়ে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার কাস্টমারের কাছে যাচ্ছে। এই যে মাঝখানে যে দুইজন ব্যক্তি ছিলেন, তারা দুইজনকে আমরা সহায় দিতে পারতেছি, এবং এর ফলে কি হইতেছে, আমাদের কস্টিংটা অনেক কমে যাইতেছে। হ্যাঁ, এখন বলছে ডিজিটাল মার্কেটিং কি জিনিস, যেখানে আমি মার্কেটিং করতে পারবো, কিনা বেচা করতে পারবো, হ্যাঁ, শেয়ার প্রমোশন করতে পারবো, বাট এটা ডিজিটাল করতে পারবো। ঠিক আছে, তো আমরা যেটা হচ্ছে মার্কেটিং দেখি, যেমন হচ্ছে ফেসবুক আলাদা ডিজিটাল মার্কেটিং এ, এবং এখন তো কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার, এবং এগুলো খুব বেশি দেখা যায় শাড়ি বিক্রি করে, গহনা বিক্রি করে সবাই। এই আয়সা বলে যে আমার বাসায় এরকম সমস্যা, আমরা তো এটা ইউজ করতেছি, হ্যাঁ এটা খুবই ভালো, প্রথমে মনে হয় যে হয়তো বা এটাই দেখা যাইতেছে, পরে দেখা যায় যে না, এটা মার্কেটিং। এগুলা হচ্ছে সবাই ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। হ্যাঁ, আচ্ছা 5D গুলা কি, ডিজিটাল ডিভাইস থাকতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্ম থাকতে হবে, ডিজিটাল মিডিয়া থাকতে হবে, ডিজিটাল ডাটা থাকতে হবে, টেকনোলজি থাকতে হবে। এখন যদি তুমি এখানে চিঠি পাঠাতে তো হবে না। আচ্ছা, আমাদের এখানে এগুলো একটু জানার দরকার, এই জায়গাটা বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, টু কনজিউমার টু বিজনেস। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি বিজনেস টু বিজনেস কি। টু বিজনেস হচ্ছে এরকম যে অনেক বড় একটা বিজনেস প্রতিষ্ঠান, যেটা হচ্ছে তার আন্ডারে কিছু ছোট ছোট বিজনেস প্রতিষ্ঠানকে রাখে। হ্যাঁ, তোমরা এরকম অনেক জায়গায় দেখবা যে ধরো আমরা ইসের কথা বলি, এই যে ধরো আড়ং এর কথা বলি, হ্যাঁ এটা একটা ধরো বড় বিজনেস প্রতিষ্ঠান। ফর এক্সাম্পল আড়ং, আমি জানি না কিভাবে ওরা রিটেইলিং গুলা করে, রিটেইলিং যেভাবে করে, মানে মার্কেটিং গুলা কিভাবে করে, ধরো ওদের আন্ডার ছোট ছোট কিছু বিজনেস প্রতিষ্ঠান গুলো আছে, হ্যাঁ যেগুলো নিজস্বতা আছে, এবং তারা কোনো কিছু প্রডিউস করতেছে, এবং সেই প্রোডাকশন গুলাকে আমাদের আড়ং যখন আয়ত্ত করে নিতেছে, এবং সেটা তারপরে আড়ং এর নামে যখন বিক্রি করতেছে, এটাকে বলা হয় বিজনেস টু বিজনেস। জাস্ট বিক্রি করার আগ পর্যন্ত যখন এদের সাথে আমরা কানেকশন করতে, ছোট ছোট বিজনেস প্রতিষ্ঠানগুলোর সাথে, হ্যাঁ ওটা হচ্ছে বিজনেস টু বিজনেস। বিজনেস টু কনজিউমার গুলা কি, যখন ওই যে আড়ং ডাইরেক্ট এসে তুমি অনলাইনে ডেলিভারি করতেছে, এবং আড়ং তোমার বাসায় এসে জিনিসপত্রগুলো দিয়ে যাইতেছে, এটা হচ্ছে ডাইরেক্ট বিজনেস টু কনজিউমার। জাস্ট এখানে ইন্টারনাল কেউ নাই, এখানে ইন্টারনাল কোনো কিছুই নাই। হ্যাঁ, জাস্ট একদম হয় সুপার মার্কেটে দিতেছে তোমাকে, বা অনলাইন স্টোর থেকে তুমি নিতেছে, একদম যখন তোমার সাথে কোনো কানেকশনটা হচ্ছে। আচ্ছা কনজিউমার টু কনজিউমার কি, আচ্ছা কনজিউমার টু কনজিউমার কি, কনজিউমার টু কনজিউমার হচ্ছে যে ধরো ফেসবুক নামক কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো মার্কেটিং সাইটে তুমি একটা বাইক বিক্রি করবা, গাড়ি বিক্রি করবা, তুমি ছবি তুলে করতেছে, অপর প্রান্ত থেকে যে বলতেছে যে হ্যাঁ হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটি, ইন্ডিভিজুয়াল, এটাকে বলা হয় কনজিউমার টু কনজিউমার। আচ্ছা বিজনেস, কনজিউমার টু বিজনেস গুলো কি কি, হচ্ছে ধরো কনজিউমার টু কনজিউমার আমরা আরো বলতে পারি, যেমন আপওয়ার্ক বা ক্লায়েন্টের সাথে ডিল করি, হ্যাঁ বায়ারের সাথে আমরা তো অনেক এর সাথে অনেক পরিচিত, যারা আপওয়ার্ক বা ফাইবার কাজ করো, বায়ার চায় আমরা তারা। এরপরে হচ্ছে বিজনেস, এই ক্ষেত্রে কি হইতেছে, যখন ওই যে ছোট বিজনেস প্রতিষ্ঠানগুলা, হ্যাঁ আমাদের যেমন হচ্ছে বিজনেস টু কনজিউমার ছিল, এখন এটা একটু উল্টা হয়ে যখন আমাদের কাছে তখন কনজিউমার টু বিজনেস বলতেছি। হ্যাঁ, তো তখন এই ক্ষেত্রে কি হইতেছে যে তোমার কোনো কিছু প্রডিউস করতেছে বিজনেসের কাছ থেকে। আচ্ছা দেখুন কনজিউমার কি করতেছে, কনজিউমার দেখো এখানে কি, কনজিউমার আসলে প্রাইস ডিফাইন করে দিতেছে নিজেদের থ্রুতে, মানে কনজিউমার কোনো কিছু প্রডিউস করে বিজনেস বা প্রতিষ্ঠানকে দিতেছে, এবং সেই প্রাইসটা নিতে কনজিউমার, তখন বলতেছে হচ্ছে কনজিউমার টু বিজনেস। আর এখানে লাস্ট ফাইনাল, হ্যাঁ এই যে এই স্লাইডটা থেকে
এটা যদি তোমরা পড়তে চাও পড়বা। কি বলছে, এক্সপ্লেন হাউ দ্য ফিটনেস সেন্টার ক্যান ইউজ ডিজিটাল মার্কেটিং চ্যানেলস যেমন ইমেল, সোশ্যাল মিডিয়া, এসএমএস, অ্যাপ নোটিফিকেশন টু প্রমোট আপকামিং ইভেন্ট করতে পারে। এটা তো যে পড়ে যাবে না তার ধরে তার পাস করতে হবে, তার জন্য হচ্ছে নাকি প্রণয়? জি স্যার, জি নেই। বুঝো নাই, বলতেছি যে পড়ে যায় না তার জন্য এই কোশ্চেন যেন পাস করতে পারে না নাকি? জি স্যার। নাকি কি বলছে এখানে, এক্সপ্লেন হাউ ফিটনেস সেন্টার ক্যান ইউজ ডিজিটাল মার্কেটিং চ্যানেল, তো বানায় লেখার জন্য ইমেল, সোশ্যাল মিডিয়া, এসএমএস, অ্যাপ। ইমেলের সাথে কি হবে, ইমেল মার্কেটিং এর সাথে অনেকেই জড়িত। ইমেল মার্কেটিং এ কি হবে, এই যে দেখবা যে অনেক পেপার পাবলিকেশন অ্যাড করে তোমারে প্রত্যেকদিন 3-4টা জায়গা থেকে মেইল করবে যে ভাই আমার ইয়েতে একটা পেপার দেন, আমার ইয়েতে একটা পেপার দেন। এটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেলের মানুষকে খোঁচানো, ভাই আমার জিনিস তুমি কিনো, এটা বলা ইমেল মার্কেটিং। ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এই যে ইনফ্লুয়েন্সারদের স্রোতে একজন খুব ভালো বডি ফিটনেস একজন মানুষকে এনে বলবে যে আমি তো এরকম করি, তাহলে আপনার এই জিমে আসেন, এই জিম তো সেই। হ্যাঁ, তারপর এসএমএস মার্কেটিং কি, সেম জিনিস, জাস্ট একটু টাকা খরচ বেশি এসএমএস এর স্রোতে। আর অ্যাপ নোটিফিকেশন কি, তো ও ধরো একজন ফিটনেস সচেতন মানে বা এই ইয়েতে জিমে কাজ করে, তাকে অনবরত নোটিফিকেশন পাঠানো যে তুমি কালকে এই পুশ আপটা দাও না, এই পুশ আপটা দাও, বা এই এক্সট্রা সার্ভিসটা নাও, এক্সট্রা সার্ভিসটা নিলে এই উপকার হয়, এরকম মানে মানুষকে খোঁচানো জিনিসটাই হচ্ছে এই প্রমোশন বা ফিটনেস সেন্টারের এই যে ইটা আছে। এটা তুমি তোমার মন মতো সুন্দর করে লিখবা, একটু পয়েন্ট পয়েন্ট করে যেরকম আমি পছন্দ করি ওইভাবে লিখবা। আমি না, যে কেউ যে মানে এমন ভাবে লিখবা যেন আমার পড়তে মন চায়। বুঝতে পারছো? এগুলো হচ্ছে ওই জিনিস। আমি খুব ভালো মতো বলতে পারতেছি, এখান থেকে কোশ্চেন আসবে না, তারপরে যদি আইসা পড়ে এই কারণে পড়াই দিতেছি। হ্যাঁ, আচ্ছা। The system process online payment for membership and training fees. Compare 3 electronic payment system and argue which is most suitable for this fitness center. 3টা সিস্টেমের কথা বলা হয়েছে। একটা সম্ভবত হচ্ছে বিকাশ বা নগদ বা এগুলা, আরেকটা হয়তো বা কার্ড, আরেকটা কি আমি জানি না, আরেকটা কি 3টা বলা হয়েছে নাকি? তোমরা কি আসো নাকি হারাই গেছো? আছি স্যার। স্যার মানে যে 3টা, আরেকটা কি, এই তো একটা বল, 2টা বললাম। আচ্ছা, মানে পেমেন্ট করা যায় 3টা উপায় বলছে এখানে, 3টার মধ্যে বেস্ট কোনটা? যে যেটা অপিনিয়ন দিবা সেটাই বেস্ট। ঠিক আছে, তোমার যদি অপিনিয়ন ঠিক থাকে, এখন তুমি যদি বলো বিকাশ নগদ দিয়ে, ধরো এটা ওদের পার্সপেক্টিভে যদি বিকাশ বা এগুলা ঠিক হয় যে আমি বিকাশে পেমেন্ট করব, অথবা তুমি 3টা পেমেন্ট সিস্টেমই আসলে ভালো। কারণ কি, ধরো হচ্ছে বিকাশে যদি আমরা পেমেন্ট করি, বিকাশের পেমেন্ট গুলা কি ইজি, তাই না, এবং হচ্ছে এটার জন্য খুব বেশি তোমার আহামরি কিছু করতে হয় না। কার্ডে পেমেন্টে কিন্তু কিছুটা ইস্যু আছে, বাট বিকাশ পেমেন্টে ওই নাই, বাট কার্ডে পেমেন্টটা একটু সিকিউরড বেশি, তাই না, এসএল ইউজ করে, বাট বিকাশে খুব সিকিউরড না। তো এই পার্থক্য গুলা দিবা, এখান থেকে আসলে মনে হয় না যে আসলে। স্যার বলো স্যার। স্যার সামার 25 এর 2 এর এ নাম্বার কোশ্চেনটা একটু বুঝিয়ে দিতে যদি। আমার কত? সামার 25 এর এই যে স্যার এটা 2 এর এ। কি বলছে? The user friendly inference for staff to enter new resource detail. Also develop an output interface that display real-time stock status report with low stock alert. আচ্ছা, প্রশ্ন কি ছিল, কি বল পড়ো তো একটু, আমি শুনি। দেখতেছ নাকি? হ্যাঁ স্যার। A university is developing an integrated resource management system (IRMS) to handle both library and departmental inventory resources. The system should allow staff to input new resource detail, example books, lab equipment, or stationery, and enable time stock monitoring.
students should be able to reserve research such as books or lab kits. If the item is unavailable, the system must queue the student and notify them when it become available. আচ্ছা, তাহলে এটা প্রথম কথাটা কি যে আমাদের আচ্ছা আচ্ছা এখানে কয়েকটা জিনিস আছে। ইনেবল রিয়েল টাইম স্টক মনিটরিং, তাই না? কি প্রবলেম স্যার ফুল স্ক্রিন থেকে বের হয়ে স্যার আইপ্যাড ক্যান্সেল, মানে স্যার একটা বাইরে একটা ক্লিক করেন বের হয়ে, তাহলে চলে যাবে। সমস্যা নেই, থাক। চলে গেছে তো মনে হয়। না স্যার, গ্রে হয়ে আছে। না, গ্রে হওয়ার তো কথা না। ঠিক আছে তো, কোশ্চেনটাই গ্রে। স্যার ওখানে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন লেখা না, ওখানে ক্লিক করলে মেবি এখানে না। জি স্যার। আচ্ছা বাদ দাও, এখানে আমার পিসি না বুঝছো, ল্যাপটপ আমি রাখা আসছি, এটা হচ্ছে একটু ঝামেলা, আরেকজনের ইয়েতে একটু প্রবলেম হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে ডিজাইন ইউজার ফ্রেন্ডলি ইনপুট ইন্টারফেস ফর স্টাফ টু এন্টার নিউ রিসোর্স ডিটেল। এটা তো ওই যে ওই কোশ্চেনটার অ্যানসার, সরি ওই এইটার অ্যানসার, এই যে এটা। এগুলো সবই কোশ্চেন বুঝছো, এগুলো আসলে ব্যাখ্যামূলক কোশ্চেন, এগুলো আমি পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আবার না। হ্যাঁ মানে স্যার এটা কি আমাদের ওই ফর্মের মতো একটা ইন্টারফেস ফর্মের মতো একটা ইন্টারফেস হবে, এরকম একটা ইন্টারফেস বানাবা। এটার কি ইন্টারফেস হতে হবে আর সাথে কিছু লিখতে হবে, লাইক কোনো কিছু এক্সাম্পল বলে বুঝাইতে হবে নাকি, না কিছু থাকলেই হবে? না, শুধুমাত্র ইউজার ফ্রেন্ডলি ইনপুট ইন্টারফেস বানাইতে বলছে, আর কিছু বলে নাই। অলসো ডেভেলপ এন্ড আউটপুট ইন্টারফেস, আউটপুট ইন্টারফেস বানাইতে বলছে। জাস্ট ইনপুট ইন্টারফেস বানাবা এবং আউটপুট ইন্টারফেস তুমি বানাইতে পারবে যেরকম। স্যার এত ডিটেইলস তো আসলে পরীক্ষার হলে বসে করাটা টাফ হয়ে যাবে স্যার। কোন ডিটেইলস? যতটুকু বলবে ওইটুকু ফর্মে দেওয়া যাবে, বেশি তুমি যা চাবে তার বাইরে কিছু দিবা না। ওকে স্যার, ঠিক আছে, অতটুকুই আনাপ। ওকে স্যার। এই যে ইনপুট ফর্ম ডিজাইন অনেক কিছু আছে, এখন তুমি তোমার ওরকম করতে পারো। হ্যাঁ, আর এই যে এখানে দেখো এই আউটপুটের জন্য ডিজাইন দেখো স্যার, এই ডিফারেন্সটা কি পড়া দরকার? একটু কঠিন কিছু না, একবার দেখ ধরো আসতে আইসা যাইতে পারে ম্যাম, যেহেতু এখানে দিছে, কারণ আমি জানি যে বাহির থেকে আসবে না, এই স্লাইড থেকে আসবে, তো ম্যাম যেহেতু দিছে হয়তো বা উনি করতেছে। ঠিক আছে স্যার, আমাদের এই কোর্সটার মোডার কে? এটা তো আমি বলতে পারবো না, এটা বলার এখতিয়ার আমার কাছে নাই, এটা আমার উপরে এখতিয়ার নাই। তো স্যার কোন ম্যাম শুধু সেইটুকু বলেন, এটাও এখতিয়ার নাই আমার উপরে। বুঝতে পারছো? তোমরা শুধু শুধু উল্টাপাল্টা টেনশন না করে মেইনলি ম্যাথটা ভালো মতো করো। আপনার মতে আমরা কোন স্লাইড পড়া কোনটা কোনটা বাদ দিব সেটা বল। আবার বলে আমি তো দিছি ভাই, যা দিছি তাই। আবার বলে কোন কোন স্লাইড, আমি তো দিয়ে দিছি, এই যা পড়াইলাম এক্সট্রা আমার মনে হয় যে। স্যার আমাদের ওনার কোশ্চেনটা একটু ট্রিকি, এটা কি একটু ট্রিকি করার সম্ভাবনা আছে না? যেমন আসতো এখন তো শিক্ষামন্ত্রী মিলন, তাই না? এখন ট্রিকি হইতেই পারে, কিন্তু স্যার ওগুলো তো বোর্ড এক্সামের জন্য চেঞ্জ হতে পারে, আমরা তো ভার্সিটির স্যার। ভার্সিটি হচ্ছে মিলন, মানে শিক্ষামন্ত্রী মিলনের এফেক্ট কেন স্যার ভার্সিটির এক্সামে পড়তেছে? না, এটা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে মনে হবে ট্রিকি। তোমরা এই কোর্সটা কেন জানি একটু ভয়ে। হ্যাঁ স্যার, এত ইনফরমেশন তো নেওয়া যাচ্ছে না, এই কারণে তো আমি বাদ দিলাম অনেক কিছু। স্যার আমরা তোমাদের একটা কথা শোনো। জি স্যার, আমার কথা একটু শোনো। আমাদের যেই ম্যাডাম যেই জিনিসটা আমাদের সাথে শেয়ার করছে, ঠিক আছে, তো এটা হচ্ছে সবাইকে মেল দেয়। এখন টিচাররা যে জিনিসটা করে, টিচাররা
একটু বেশি পড়ায় বা এটা পড়ায় রাখে এবং স্টুডেন্টদের আসলে ওগুলো সবই পড়তে হয়, তাই না? বাট এবার আমি যতটুকু, কারণ সববার হচ্ছে আমাদের ওই যে ওই ম্যাথের পার্টটা না, এই যে ম্যাথটা আমরা করলাম কি জানো, ওই ম্যাথটা গানচার্ট পার্ট চার্ট বিবিপি এনবিপি ওটা মিডে চলে যায়। ওই ম্যাথটা মিডে চলে যায়, তো এই কারণে এগুলো ফাইনালে থাকতো, এই যে এগুলা এখন আচ্ছা হ্যাঁ গতবার তো এবার তো আমাদের ওইটা ফাইনালে চলে আসছে, ওইখানে কিন্তু আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে 7 মার্কস ওখানে। 7 মার্কস কি হিউজ না? অনেক মার্কস, 7 মার্ক। তোমাদের বড়রা আমার কাছে আইসা বলতেছে অন্তত স্যার 8 মার্ক দিন, 8 মার্ক পাইলে আমি পাস করব। তো 8 মার্ক হিউজ মার্ক, বুঝতে পারছি? জি স্যার। সো এই কারণে আমাদের এইখান থেকে কিছু মার্ক কেটে ফেলা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে, তোমরা ওগুলা পড়ো আর ওটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো না আজকে রাতে বা কালকের মধ্যে। আমি একটা নোটও লিখে দেবো না আসলে কিভাবে কি হইতেছে না হইতেছে, বুঝতে পারছো? স্যার আপনি যে টপিকগুলোর স্ক্রিনশট দিয়েছেন ওই টপিকগুলাই ভালো করে পড়লাম, বাকিগুলা পরীক্ষায় আসলে আপনি একটু দেখে নিয়ে। আমি দেখে নেওয়ার কিছু না, কারণ ফাইনালের খাতায় আমি কারোর জন্য কোনো ফেভার করতে পারি না। যা ফেভার, যার জন্য যা কিছু করা ছিল সব আমি করে ফেলছি। স্যার বাকি টপিকগুলো আমরা দেখে যাব, জাস্ট আপনি একটু কনসিডার করবেন। জি স্যার, তাইলেই হবে। করা যায় না, বুঝতে তো আমার মনে হয়। ঠিক আছে, পড়ালেখা করো। হ্যাঁ, আমি বিদায় নেই নাকি? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমাদের টেলিগ্রামে প্রবলেমগুলো দিলে একটু দেখিয়েন। জি স্যার, আমাদের একটু এই এক্সামের আগের দিন পর্যন্ত একটু স্যার টাইম দিলেই হবে টেলিগ্রামে। জি স্যার। আচ্ছা, চেষ্টা করবো। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার।